তোমাদের স্বাগতম জানাচ্ছি আজকের জিএসটি বায়োলজির পরিপাক এবং শ্বসন অধ্যায়ে। আজকের অধ্যায়টি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এই অধ্যায়টি আমরা কিভাবে পড়বো তোমরা বরাবরের মতোই জানো। আমরা এমসিকিউ কিছু সলভ করবো এবং এমসিকিউ সলভ করার সাথে সাথে একদম বইয়ের টপিক টু টপিক আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ লাইন এবং গুরুত্বপূর্ণ যে সকল ইনফরমেশন সেগুলো আলোচনা করব। আজকের ক্লাসটি এবং আজকের স্লাইডটি এবং আজকে যে দেখানো বইটি তুমি পাবে আর কি ক্লাস শেষে, ইনশাল্লাহ এটা কমপ্লিট করলে তোমার জিএসটিতে একটা ভালো মার্কস তুমি ইনশিওর করতে পারবে। ওকে, সো লেটস স্টার্ট। চলো আমরা শুরু করে দিই আজকে আমাদের ক্লাসটা আর কি। ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটা ছবি দেওয়া রয়েছে। ডাইজেস্টিভ সিস্টেম মূলত আমরা জানি পরিপাকতন্ত্র, যেমন আমাদের মূলত কই থেকে কোন পর্যন্ত, মাউথ টু অ্যানাস পর্যন্ত। অ্যানাস বলতে পায়ুপথকে বোঝানো হচ্ছে আর মাউথ বলতে মূলত মুখকে বোঝানো হচ্ছে। চলো চলে যাই আর কি আমরা প্রথম স্লাইডে। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনটি পুষ্টিগ্রন্থি নয়? পুষ্টিগ্রন্থি নয় নিচের কোনটি? ফার্স্ট অফ অল যদি আমরা কথা বলি, পুষ্টিগ্রন্থি মূলত 5 ধরনের এখানে আমাদের কথা বলা রয়েছে। এর মধ্যে দেখো কি কি রয়েছে আর কি পুষ্টিগ্রন্থি। ফার্স্ট অফ অল যদি আমি দিকে তাকাই তাহলে আমাদের এখানে থাকে একটা লালা গ্রন্থি, এরপরে দেখে দেখো লেখা রয়েছে যকৃৎ গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি। এছাড়াও আমাদের সবচেয়ে বড় যে একটা অংশ থাকে সেটা হচ্ছে দেখো এটা কিন্তু আমাদের দেহের সবচেয়ে বড় যে গ্রন্থি তাকে বলা হচ্ছে কিন্তু যকৃৎ। যকৃৎ পরিপাকে সহায়তা করে, অগ্নাশয় পরিপাকে সহায়তা করে, লালা গ্রন্থি পরিপাকে সহায়তা করে। ওকে, তাহলে এর মধ্যে বলতো আমাদের পুষ্টিগ্রন্থি নয় নিচের কোনটি? পুষ্টিগ্রন্থি নয় মূলত কোনটি হবে বলতো? গল ব্লাডার বা পিত্তথলি। গল ব্লাডার বা কি থলি বলতো? পিত্তথলি। ওকে, গল ব্লাডার বা কি থলি? পিত্তথলি। তাহলে আমরা একটু চলে যাই, উত্তরটা আমরা জানি আর কি এটাতে। চলো এর পরের দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখো বলেছে কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়। আমরা মূলত জানি ক্ষুদ্রান্ত 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 কিন্তু নামে ক্ষেত্রে কেন ক্ষুদ্রান্ত হলো? এটা কিন্তু দেখো, এটা কিন্তু এই যে দেখো এটা একটা চিকন নালী, তাই না? এটা একটা ধরে রাখো একটা চিকন নালী, আর এই যে এটা হচ্ছে একটা মোটা নালী। ওকে, ব্যাপারটা হচ্ছে ক্ষুদ্রান্ত মানে এর ব্যাস যেটা, এর ব্যাসটা হচ্ছে ছোট, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ক্ষুদ্রান্ত। আর এর ব্যাস বড়, এই জন্য এটার নাম হচ্ছে বৃহদান্ত্র। আমরা জানি নামে ক্ষুদ্রান্ত হলেও কিন্তু এটা লম্বায় বেশি, এটা লম্বাই বেশি। ওকে, আর বৃহদান্ত্র নামে বৃহদান্ত্র হলেও এটা কিন্তু লম্বাই কম। তাহলে আমরা জানি ক্ষুদ্রান্তের অংশ হচ্ছে মূলত কি কি বলতো? তিনটা। কি কি বলতো? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। কি কি? ডিউডেনাম রয়েছে, ইলিয়াম রয়েছে এবং জেজুনাম রয়েছে। তাহলে অ্যাপেন্ডিক্স রাইট অ্যান্সার হবে। তাহলে নয় কোনটা? অ্যাপেন্ডিক্স। তাহলে আমাদের এখন প্রশ্ন আসে অ্যাপেন্ডিক্স কিসের অংশ? অ্যাপেন্ডিক্স মূলত সিকামের অংশ। আর সিকাম কার অংশ জানি আমরা? সিকাম হচ্ছে বৃহদান্ত্রের অংশ। সিকাম কার অংশ? বৃহদান্ত্রের অংশ। ওকে, আশা রাখি জিনিসটা আমরা এটা বুঝতে পেরেছি আর কি। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই, দেখি 2 এর উত্তর হচ্ছে সি। চলো সে 3। নিম্নের কোনটি শ্বেতসার পরিপাকে সাহায্যকারী উৎসেচক নয়? শ্বেতসার পরিপাকের ক্ষেত্রে সাহায্যকারী উৎসেচক বলতে এনজাইম নয় নিচের কোনটি? একটা জিনিসের দিকে খেয়াল করে দেখো, লেখা রয়েছে মল্টেজ, যে কোনো শব্দের শেষে এজ মানে সেটা হচ্ছে মূলত একটা এনজাইম। টায়ালিন, অ্যামাইলেজ এবং লাইসোজাইম। ভালো করে একটু খেয়াল করো, মল্টেজ কথাটা আসে কিন্তু কই থেকে বলো তো? মল্টোজ। মল্টোজ মানে এটা একটা কার্বোহাইড্রেট, এটাকে যেটা ভাঙবে তাকে বলা হচ্ছে মল্টেজ। মানে এটা কার্বোহাইড্রেট বা শর্করাকে ভাঙার জন্য একটা শর্করা। টায়ালিন আমাদের লালা রসে থাকে, যেটা কিনা শর্করাকে আংশিক একটু বিশ্লেষণ করে। অ্যামাইলেজ, অ্যামাইলোজ জাতীয় খাবারকে ভাঙে। তাহলে একমাত্র যে এনজাইম সেটা হচ্ছে লাইসোজাইম, যে এনজাইমটা মূলত আমাদের খাবারের ক্ষেত্রে মূলত এখানে কি বলতো? শ্বেতসার জাতীয় খাবারের ক্ষেত্রে মূলত এখানে কি করবে না বলো? কাজ করবে না, কাজ করবে না। লাইসোজাইম। লাইসোজাইমের কোথায় কোথায় থাকে লাইসোজাইম? এটা একটু আমাদেরকে একটু জানতে হবে। লাইসোজাইম থাকে মূলত 2টা জায়গাতে, একটাতে থাকে অশ্রুতে, অশ্রুতে, এবং আরেকটা থাকে কোথায় জানো? আরেকটা থাকে লালারসে। লাইসোজাইমের মূলত কাজটা হচ্ছে যে আমরা খাবারটা খাই, খাবারে যে জীবাণু থাকে ওই জীবাণুকে মেরে ফেলা। ওকে, ডিসইনফেক্ট করা আর কি এটাতে। তাহলে চলো রাইট অ্যান্সার লাইসোজাইম। চলে আসি, মানুষের দাঁত কোন ধরনের? মানুষের দাঁত কোন ধরনের? আমরা জানি মানুষের দাঁত দুবার ওঠে, এই জন্য এটাকে বলা হয় ডাইফায়োডেন্ট। ডাইফায়োডেন্ট। দেখো এই জায়গায় লেখা রয়েছে ডিফারোডেন্ট। এটা ডিফারোডেন্ট, এটা উচ্চারণটা বই ওভাবে দেওয়া রয়েছে, বাট এটা রাইট উচ্চারণ কিন্তু ডাইফায়োডেন্ট। সো রাইট অ্যান্সার এখানে হবে কিন্তু সি। আমরা জানি দন্ত সংকেতটি একটু আমাদের জানা দরকার, সেটা হচ্ছে ICPM। বয়স্ক মানুষের ক্ষেত্রে মানে প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে 21-23 আমরা দিই, তাই না? 21-23 মানে কি? ইনসিসর 2টা, ক্যানাইন হচ্ছে একটা, প্রিমোলার 2টা এবং মোলার হচ্ছে 3টা, ইন্টু উপরের পাটি 2। আবার এখানে একই জিনিস দিই, ICPM কত দিব? 21-23 ইন্টু দিব হচ্ছে কত বলো তো? 2। তাহলে দেখো 2 আর 1 কত? 3, 3 আর 2 কত? 5, 5 3 8, 8 ইন্টু 2 কত হলো বলো তো? উপরের পাটিতে 16, নিচের পাটিতেও কত? 16। তাহলে পূর্ণবয়স্ক মানুষের ইন টোটাল দাঁতের সংখ্যা কত হবে বলো তো? 16 16 32টা। কিন্তু এইটা যদি
এইটা যদি আমাদের বাচ্চাদের আসে আর কি, বাচ্চাদের ক্ষেত্রে আসে দুধ দাঁত, তাই না? দুধ দাঁতের ক্ষেত্রে দন্ত সংকেত হবে, মনে রেখো, ICPM 21-21-02। আবারও বললাম, বাচ্চাদের ক্ষেত্রে কত হবে বলতো? 21-02। তাহলে বলতো এটার সাথে যদি 2 গুণ করি তাহলে কত হবে? 2 আর 1 3, 3 আর 2 কত? 5, 5 × 2, মানে উপরের পার্টি তো 10টা, তাহলে নিচের পার্টি তো কয়টা হবে বলতো? ICPM মানে কত? 21-02 × 2, মানে এই পার্টি তো হবে 10টা। তাহলে বাচ্চাদের দুধ দাঁত 10 × 10 ইকুয়াল কত হয় বলতো? 20টি। তাহলে বাচ্চাদের দুধ দাঁত কতটি? 20টি। এবং বাচ্চাদের কোন দাঁতটি থাকে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, বাচ্চাদের প্রিমোলার থাকে না। বাচ্চাদের কি থাকে না? প্রিমোলার দাঁত থাকে না। বাচ্চাদের প্রিমোলার থাকে না, এতটুকু একটু মাথায় রাখতে হবে। বাচ্চাদের কোনটা থাকে না বলো? বাচ্চাদের থাকে না মূলত প্রিমোলার। ওকে, আচ্ছা, আমরা দেখলাম এখানে বাচ্চাদের থাকে না প্রিমোলার। 4-এর উত্তর তোমরা দিয়েছো সি, ভেরি গুড, 4-এর উত্তর সি। চলো এরপরে দিকে চলে আসি 5। একজন 6 বছরের বালিকার দাঁতের সংকেত কোনটা? যেহেতু বাচ্চা 6 বছর, মানে দুধ দাঁত থাকবে, তাহলে তোমরা এটা উত্তর দাও তো। দুধ দাঁত থাকলে একটু আগে আমি দেখে দিলাম, ICPM কত হবে? ICPM হবে 21-02, 21-02, তাই না? তাহলে এটা আসবে কি বলতো? ICPM কিভাবে মনে রাখবো? এটা হচ্ছে 21-02 × 2, তাহলে উপরে হবে কয়টা? 10টা। আর নিচের ক্ষেত্রেও ICPM কত? 21-02 × 2, এখানে হবে কয়টা? 10টা। তাহলে অনেকে মনে করতে পারো 10-10 কেটে দিই, তাহলে একটা দাঁত। না, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হবে এখানে ইন টোটাল 20টা দাঁত। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা বলো? 21-02, তার মানে রাইট অ্যান্সার হবে খ। রাইট অ্যান্সার হবে কোনটা? খ। 5-এর উত্তর হচ্ছে খ। 5-এর উত্তর কত? খ, তাই না? চলো যাই এরপরে 6 নাম্বার। দেখো, একজন প্রাপ্তবয়স্ক মানুষের উপরের পাটির দন্ত সংকেত কোনটা? উপরের পাটির মানে দন্ত সংকেত, প্রাপ্তবয়স্ক মানুষ। আমি কিন্তু একই জিনিস দেখেছো কয়েকবার তোমাদেরকে পড়াচ্ছি যাতে ভুল না হয়। তাহলে প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সংকেত কত হবে? তুমি কমেন্টে জানাও তো, ICPM কোনটা আসবে? আমাকে একটু উত্তরটা জানাও দেখি, আমি তোমাদের একটু উত্তরটা একটু শুনতে চাচ্ছি আর কি। আমাকে একটু উত্তরটা জানাও, লেট মি নো দ্য আনসার। আমাকে একটু সবাই উত্তরটা একটু বলো, দেখি উত্তরটা কি দাঁড়ায়, পোলাপান উত্তর কি দেয় আর কি এটাতে। ওকে, 6-এর উত্তর, 6-এর উত্তর দাও, 6-এর উত্তর দাও। 6 লিখে দিও একসাথে, বুঝছো? 6টা একটু লিখে দিও, যে 6-এর উত্তর যে দিচ্ছ ওটা একটু লিখে দিও আর কি। 6-এর উত্তর হচ্ছে বি, রাইট অ্যান্সার। 6-এর উত্তর হচ্ছে বি। ওকে, মানে রাইট অ্যান্সার হচ্ছে কোনটা? 21-23, 21-23, মানে রাইট অ্যান্সার হচ্ছে খ। তাহলে 6-এর উত্তরটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 6-এর উত্তর খ। চলে আসি, জিহ্বার কোন অংশে লবণাক্ত স্বাদ অনুভূত হয়? চমৎকার একটা কথা বলেছে, জিহ্বার কোন অংশে লবণাক্ত স্বাদ অনুভূত হয়। তাহলে আমি যদি একটা জিহ্বার ড্র করি, ধরে রাখো এটা একটা জিহ্বা, এই জিহ্বার এই যে অংশটা, এই অংশটা হচ্ছে মিষ্টতা। এটা কি বলতো? মিষ্টতা। ওকে, তারপরে জিহ্বার এই পাশের যে অংশটুকু, এই পাশের যে অংশটুকু, এই অংশটুকু যদি আমি বলি তাহলে এটা হচ্ছে লবণাক্ততা। লবণাক্ততা। ওকে, এরপরে জিহ্বার একদম লাস্টের দিকে যে গোড়ার অংশটুকু যদি এতটুকুর দিকে তাকাই তাহলে এটা হবে তিক্ততা। এটা হবে কি বলতো? তিক্ততা, মানে খার। তিক্ত মানে হইতেছে খার, যেমন সাবান মুখে নিলে যেটা হয়। ওকে, আর যদি আমি ধরে রাখো এই কালারটা নিলাম, এই যে দেখো পেছনের দিকে এরকম অংশ, পেছনের দিকে এরকম অংশ যদি বলা হয় তাহলে এটা হবে মূলত অম্লতা। এটা হবে মূলত কোনটা বলতো? অম্লতা। এটা হবে কোনটা? অম্লতা। তাহলে বলো লবণাক্ত স্বাদ অনুভূত হয় কোথায়? একদম সামনে, সামনে তো মিষ্টি, সামনে কি মিষ্টি, একদম সবার পেছনে কে? তিক্ত। পেছনের সামনের দিকে কি? অম্লতা। আর সামনের দুই পাশে কি? লবণাক্ততা। তাহলে বলো দেখি কোনটা হবে? পশ্চাৎ দেশে? না, পশ্চাৎ দেশে হবে না। মধ্যভাগে? না। শীর্ষভাগে? না, শীর্ষভাগে যেহেতু মিষ্টতা, তাহলে অগ্রভাগের পার্শ্বদেশে, মানে কি যে দেখো অগ্রভাগের পার্শ্বদেশে, এটা হচ্ছে লবণাক্ততা। তাহলে রাইট অ্যান্সার হবে আমাদের কোনটা? রাইট অ্যান্সার হবে 7-এর ঘ। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসে, মানুষের টেস্ট বাড, মানুষের কি বাড বলতো? টেস্ট বাড।
ওকে, টেস্ট বাড নাই কোনটা? মনে রাখবা, ঝাল জাতীয় খাবারের টেস্ট বাড নেই। ঝাল জাতীয় খাবারের টেস্ট বাড কি নেই, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে বলো কোন জাতীয় খাবারের টেস্ট বাড নাই? ঝাল জাতীয় খাবারের কোনো টেস্ট বাড থাকে না। এটা কিন্তু আসবে পরীক্ষাতে। ওকে, এই জন্য ঝাল জাতীয় খাবার খেলে দেখবে আমাদের জিহ্বা জ্বলে আর কি, জিহ্বার যে টেস্ট বাড গুলো থাকে এটা মরে যায় আর কি। ওকে, জিহ্বার টেস্ট বাড গুলো মরে যায়। 7 ডি উত্তর। চলো এরপর 8 নাম্বার, কোনটি লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না? লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না কোনটা বলো দেখি। আচ্ছা, লালা গ্রন্থির ক্ষেত্রে একটু দেখি কোনটা হইতেছে না আর কি। দেখো, মিউসিন, টায়ালিন, মল্টেস এবং লিউসিন। দেখো, লিউসিন নামক তো কোনো এনজাইম আমরা নামে শুনি নাই আর কি। ওকে, লিউসিন এবং লাইসিন এগুলো মূলত কি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, তাই না? তাহলে এটা তো এনজাইমই না, তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা বলো? মিউসিন। আহা, মিউসিন তো থাকে মিউকাসে, লালায় থাকে। টায়ালিন এটাও লালায় থাকে। ওকে, এটা উত্তর হবে না। মল্টেজ এটাও থাকে, তাহলে হবে কোনটা? লিউসিন। তাহলে এটা থাকে না, কারণ লিউসিন হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড। লিউসিন হচ্ছে মূলত একটা কি বলতো? অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। ওকে, আচ্ছা চলি এরপরের দিকে আমরা একটু চলে যাই। 8 নাম্বার, 8-এর পরে হচ্ছে 9 যাবো আর কি আমরা। দেখো, পাকস্থলীতে খাদ্যবস্তু যান্ত্রিক পরিপাক পদ্ধতি নিচের কোনটি? পাকস্থলীতে যে খাবারটা যায়, খাবারটা যান্ত্রিক পরিপাক মূলত কোনটি? পেরিস্টালসিস, সেগমেন্টেশন, মিক্সিং এবং হাউস্টেশন। এখানে কিছু কঠিন কঠিন ওয়ার্ড দেওয়া রয়েছে আর কি, খেয়াল করে দেখবা। এই হাউস্টেশনটা কোথায় ঘটে মূলত জানো? হাউস্টেশন এবং সেগমেন্টেশন এই দুইটা ওয়ার্ড মূলত ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য। স্পেশালি হাউস্টেশনটা হয় মূলত বৃহদান্ত্রে। হাউস্টেশনটা হয় মূলত কোথায়? বৃহদান্ত্রে। তাহলে বলো পাকস্থলীতে কি হয়? পাকস্থলী যে কোনো খাবারকে চূর্ণ বিচূর্ণ করে কিভাবে? এইভাবে নাই, এইভাবে দেয়, এইভাবে এইভাবে, মানে কি সংকোচন প্রসারণ, যাকে আমরা বলি পেরিস্টালসিস। যাকে আমরা কি বলি বলতো? পেরিস্টালসিস। তাহলে যান্ত্রিক পরিপাক হয় মূলত কোন পদ্ধতিতে? পাকস্থলীতে। রাইট আনসার হবে পেরিস্টালসিস। আর সেগমেন্টেশন এবং হাউস্টেশন এটা হবে মূলত অন্ত্রে। কোন অন্ত্রে? ক্ষুদ্রান্ত্রে এবং বৃহদান্ত্রে। এর মধ্যে মূলত হাউস্টেশনটা কোথায় হয়? বৃহদান্ত্রে হয়। কোথায় হয়? বৃহদান্ত্রে হয়। 9 উত্তর হচ্ছে ভেরি গুড, যারা উত্তর দিচ্ছ 9-এর এ। চলো আসে পরে দেখো 10 নাম্বার, সদ্য ভূমিষ্ঠ শিশুর পাকস্থলীর ধারণ ক্ষমতা কত? মানে আমাদের বইয়ে ডিরেক্ট দেওয়া রয়েছে 30 আউন্স। 30 আউন্স, যেটাকে আমরা এখানে বলা রয়েছে আউন্স, যেহেতু দেওয়া নাই তার মানে 30 ml। তাহলে যেই বাচ্চাটা কেবল জন্মগ্রহণ করলো তার পাকস্থলীর ধারণ ক্ষমতা 30 ml। এখন একটা আসো পাকস্থলী নিয়ে আমরা একটু পড়াশোনা করি। পাকস্থলীর কি কি পার্ট রয়েছে? একটা আমের মতো একটা ধরে রাখো। পাকস্থলীর ইন টোটাল পার্টের মধ্যে এই যে এই উঁচু অংশটুকু, এটাকে বলা হচ্ছে ফান্ডাস। এটাকে বলা হচ্ছে কি বলতো? ফান্ডাস। মনে রাখবা, ফান্ডাসে জমা হয় গ্যাস। ফান্ডাসে কি জমা হয়? গ্যাস। এই যে অংশটুকু, এটাকে বলা হয় গ্রেটার কার্ভেচার বা বড় বাঁক। এটাকে বলা হয় কি বাঁক? বড় বাঁক। আর এই যে বাঁক, এই অংশটাকে বলা হচ্ছে ছোট বাঁক। এই অংশটাকে বলা হচ্ছে কোন বাঁক বলতো? ছোট বাঁক বলা হচ্ছে এটাকে। ওকে, এরপরে এইখানে স্ফিংটার থাকে, মানে এইখানে একটা ভালভ থাকে। এই ভালভটাকে বলা হচ্ছে কার্ডিয়াক ভালভ, মানে কার্ডিয়াক স্ফিংটার। কেন কার্ডিয়াক স্ফিংটার? কারণ এটা হৃৎপিণ্ডের কাছে। হৃৎপিণ্ডের কাছে। ওকে, এরপরের দিকে চলে আসো। এই অংশটুকু, এই যে এইখানে থাকে মূলত পাইলোরিক স্ফিংটার, মানে দরজা আরেকটা থাকে। কি থাকে? পাইলোরিক স্ফিংটার। পাইলোরিক স্ফিংটার। ওকে, আমরা কি ব্যাপারটা কি বুঝতে পারছি? তাহলে দেখো, ফান্ডাসে কি জমা হয়? গ্যাস জমা হয়। এটা বড় ভাগ, এটা ছোট ভাগ। এটাকে বলা হয় কার্ডিয়াক স্ফিংটার, এটাকে বলা হয় পাইলোরিক স্ফিংটার, ইত্যাদি 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 পাকস্থলী থাকে। এবং পাকস্থলীর যেই অন্তঃপ্রাচীরে যদি আমরা কথা বলি, পাকস্থলীর একদম ভেতরের দিকে যে প্রাচীর থাকবে, ভেতরের দিকে, এটাকে বলা হচ্ছে মিউকোসা স্তর। কোন স্তর বলতো? মিউকোসা স্তর। এবং পাকস্থলীর যদি আমরা তার স্লাইডের প্রস্থচ্ছেদ করি বা দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে 5টা লেয়ার থাকে। তাহলে পাকস্থলী প্রাচীরের লেয়ার কয়টা? 5টা। পথে পাকস্থলী, পথে 5। পথে পাকস্থলী, পথে 5। আর এই পাকস্থলী থেকে সবসময় খরিত হয় একটা অ্যাসিড, যাকে আমরা বলি HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড মূলত খরিত হয় একটা কি বলতো? একটা বিশেষ ধরনের কোষ থেকে, যার নাম হচ্ছে প্যারাইটাল সেল। যার নাম কি? প্যারাইটাল সেল। তাহলে বলো প্যারাইটাল কোষ থেকে কি খরিত হবে? এই সেল খরিত হবে। কি খরিত হবে? এই সেল খরিত হবে, তাই না? ওকে, এই সেল খরিত হলো আর কি। আচ্ছা চলো, আচ্ছা সমস্যা নাই, ফিজিক্স সেন্টারের আমার ক্লাসের টাইমটাতে এক হয়ে গেছে, কি করবা বলো? মানে সবারই তো সময় স্বল্পতা, তাই না? এই জায়গাটাতে দেখি না, পরবর্তীতে ক্লাস যাদের করার সুযোগ থাকবে তারা পরবর্তীতে দেখে নেবে, এমন তো কোনো কিছু না আর কি।
এমন প্রবলেম নয় আর কি, দেখে নাও। চলো আমরা এরপরের দিকে যাই আর কি, আমরা এরপরে একটু বইয়ের দিকে যাই। চলো বইয়ে আমরা কি কি পড়লাম, এতক্ষণ তো অনেক কিছু পড়লাম, চলো একবার বই একটু রিক্যাপ করি প্রথম থেকে, আল্লাহর রস্তে প্রথম থেকে একটু আসি। এই যে দেখো পরিপাক এবং শ্বসন অধ্যায়, তাই না? চলো যাই পরিপাক এবং শ্বসন অধ্যায়ের মধ্যে এখানে গুরুত্বপূর্ণ লাইনগুলোর দিকে আমরা একটু চলে যাব আর কি। পরিপাক এবং শ্বসনের মধ্যে প্রথমে দিকে চলে আসো গ্যাস্ট্রিক গ্রন্থি। কোন গ্রন্থির কথা বললাম? গ্যাস্ট্রিক গ্রন্থি। বাচ্চারা দেখো গ্যাস্ট্রিক গ্রন্থি আমি একটু আগে বলছি না, গ্যাস্ট্রিক গ্রন্থি হচ্ছে কয় প্রকার বলো? 5 ধরনের। কয় ধরনের? 5 ধরনের। কি কি দেখো? লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি আর আন্ত্রিক গ্রন্থি। এই যে এইটা হইতেছে আমাদের মূলত 5 ধরনের আর কি। এরপরে দেখো আমাদের মূলত পৌষ্টিকতন্ত্র গঠন হয় পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি দ্বারা। পৌষ্টিক নালী কি রয়েছে? মুখছিদ্র, মুখ বিবর, গলবিল। গুরুত্বপূর্ণ জিনিস লেন্থটা দেখো, গলবিল দৈর্ঘ্য কত? 12.5 সেন্টিমিটার। চলো আসো অন্ননালী। অন্ননালী মানে ইসোফেগাস। ওকে, এই যে দেখো অন্ননালীটা হইতেছে মূলত কত? 23 থেকে 25, বাট মনে রাখো এটা হচ্ছে 25 সেন্টিমিটার, সবচেয়ে বেশি আসে 25 সেন্টিমিটার। পাকস্থলী দৈর্ঘ্য হইতেছে কত? 30 সেন্টিমিটার আর প্রস্থ হইতেছে 15 সেন্টিমিটার। এবং পাকস্থলী কিছু কিছু অংশ রয়েছে দেখো, কার্ডিয়া, ফান্ডাস, বড়বাক, ছোটবাক এবং পাইলোরাস। এরপরে দেখো ক্ষুদ্রান্ত কি বলা হয়েছে বলো তো? ক্ষুদ্রান্ত আমি দেখাই দিলাম আর কি তোমাদের, একটু ওয়েট করি। এটা হচ্ছে দেখো ক্ষুদ্রান্ত, তাই না? ক্ষুদ্রান্ত দেখো নামে ক্ষুদ্রান্ত হইলেও এবেটা কিন্তু কত মিটার বলো তো? 6 থেকে 7 মিটার। এর 3টা অংশ ডিউডেনাম, জিজোনাম, ইলিয়াম। আর বৃহদান্ত্র নামে বৃহদান্ত্র হইলেও কিন্তু এর লেন্থ হতেছে 1.5 মিটার, 1.5 মিটার। এবং এর অংশ কি কি? সিকাম। আর এই সিকামে থাকে কি বলতো? অ্যাপেন্ডিক্স। এই সিকামে কি থাকে? অ্যাপেন্ডিক্স থাকে, তাই না? এরপরে কোলন। কোলনের কয়েকটা ভাগ রয়েছে, মলাশয় এবং পায়ু। এই গেল আমাদের পরিপাকতন্ত্রের মেইন অংশ। এরপরে দিকে আমরা একটু চলে যাই। মূলত খাদ্যের জটিল পরিপাক কয়টা ধাপে সম্পন্ন হয়? 6টা ধাপে। জাস্ট একটু জানে নিলেই হবে আর কি। আমাদের মানুষ সর্বভোগ প্রাণী, এটাকে বলা হয় অমনিভরাস। অমনিভরাস এখানে এমসিকিউ এর জন্য লাগে না খুব বেশি। অ্যামালোলাইটিক লাগতেছে না, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। আচ্ছা চলো এইখানের দিকে আমরা একটু খেয়াল করি আর কি। দেখো এই যে কথাটা বলেছিলাম আর কি, দেখো একদম সামনের দিকে অংশটুকু এটা হচ্ছে মিষ্টতা, অগ্রভাগ সামনের অগ্রভাগের দুপাশে এটা হচ্ছে লবণাক্ততা, পেছনের দিকে তিক্ততা এবং পেছনের দুপাশে এইটা হচ্ছে অম্লতা বা টক। মানুষের ক্ষেত্রে কোন স্বাদকুলি নাই বলতো? একটা স্বাদকুলি নাই, সেটা হচ্ছে ঝালজাত খাবারে কোনো স্বাদকুলি থাকে না। ওকে, আচ্ছা এরপর দেখো লালা গ্রন্থির কথা বলেছে। আমরা সবাই জানি লালা গ্রন্থি মূলত 3 জোড়া। কত জোড়া? 3 জোড়া লালা গ্রন্থি। কি কি? একটা হচ্ছে প্যারোটিড লালা গ্রন্থি, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। তাহলে প্যারোটিড লালা গ্রন্থি সবচেয়ে বড়, এই যে দেখো এখানে কানের নিচে থাকে প্যারোটিড লালা গ্রন্থি। এবারে সাবম্যান্ডিবুলার, জাস্ট এখানে যারা ক্লাসটা দেখছো তারা এখানে নিচে কয়েকটা বার একটু মাসাজ করে দেখো, চাপ দাও, ধীরে ধীরে চাপ দাও, দেখো লালা চলে আসে। সাবম্যান্ডিবুলার। আর জিহ্বা উল্টাইলে এখানে এখানে থাকে সাবলিঙ্গুয়াল। লিঙ্গুয়াল মানে জিহ্বা আর সাব মানে নিচে। তাহলে এটা হচ্ছে 3 ধরনের আমাদের মূলত লালা গ্রন্থি থাকে। দিনে লালা ক্ষরিত হয় কতটুকু? প্রায় 1.5 লিটার, অর্থাৎ 1200 থেকে 1500 ml। তাহলে লালা ক্ষরণ হয় দিনে কতটুকু বলতো? 1200 থেকে 1500 ml। এখন চলে আসি যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক পরিপাক বলতে যেখানে কোনো এনজাইম লাগে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা এখানে আমাদের মুখে আবার রাসায়নিক পরিপাকের কথা বলেছে মুখ গহ্বরে। কারণ পরিপাক তো হয় মূলত 3টা সেগমেন্টে, একটা হচ্ছে মুখ গহ্বরে, একটা পাকস্থলীতে আর একটা হচ্ছে ক্ষুদ্রান্তে, তাই না? তাহলে চলো মুখ গহ্বরে আমরা তো মূলত জানি রাসায়নিক পরিপাকের মধ্যে শর্করা। দেখো শুধুমাত্র শর্করা যেহেতু খাবারেরই হালকা একটু পরিপাক হয়, অল্প, বেশি না কিন্তু। এবং এখানে মূলত কি কি আসে দেখো তো? লালা রসে থাকে টায়ালিন এবং মল্টেজ, অল্প পরিমাণে থাকে। এরা কি করে? জটিল শর্করাকে মল্টোজে পরিণত করে, মল্টোজের উপরে মল্টেজ, যে কোনো শব্দের শেষে এস থাকে মানে সেটা হচ্ছে এনজাইম, সেটা গ্লুকোজে পরিণত করে। আমিষজাত খাদ্যের কোনো পরিপাক হয় না মুখে, আবার স্নেহজাত খাবারেরও কোনো পরিপাক হয় না কি কথা বলতো? মুখ গহ্বরে, তাই তো? চলো আসো দন্ত সংকেত। ডাইফাইডন বলা হয়ে গিয়েছে আর কি এটাতে। দেখো কি কি? আইসিপিএম, এটাও আমাদের বলা শেষ। এর মধ্যে যেটা আক্কেল দাঁত, এটা যে দেখো উইজডম টিথ, এটাই মূলত সবার পরে ওঠে এবং এটা হচ্ছে এক ধরনের পেশন দাঁত বা মোলার দাঁত। এক ধরনের পেশন দাঁত বা কি দাঁত বলতো? মোলার দাঁত। এই যে লেখা রয়েছে এখানে আইসিপিএম, এটা আমাদের পড়া কমপ্লিট, আমরা পড়ে ফেলেছি আর কি। ওকে, পড়া শেষ। চলো আসি আর কি। দেখো পাকস্থলীতে খাদ্য পরিপাকের মধ্যে এখানে দেখো কি বলা রয়েছে? লেন্থে 30 সেন্টিমিটার আর ব্রেথ মানে প্রস্থ হচ্ছে 15 সেন্টিমিটার। এইটা 30 আর এইদিকে হইতেছে 15। একটা বাচ্চার শিশু ভূমিষ্ঠ হইলে তার কত বলতো? 30 মিলিমিটার বা কত আউন্স বলতো? 1 আউন্স। কোন আউন্স? 1 আউন্স। আমি কি মানে 30 আউন্স বলছিলাম সম্ভবত? আমি যদি 30 আউন্স বলে থাকি ওই টাইমটাতে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, সেটা হবে মূলত 1 আউন্স। 30 ml বা কত আউন্স বলতো?
1 আউন্স, আর বয়সন্ধিকালে 1 লিটার, আর প্রাপ্তবয়স্কে তা বাড়ায়, মানে আমাদের বয়সে আসলে সেটা হচ্ছে 1.5 থেকে 2 লিটার। চলে আসো, পাকস্থলী 5টা অংশ, 5টা অংশের মধ্যে দেখো ফান্ডাস, আমি জানি ফান্ডাসে কি জমা হয় বলতো, গ্যাস। এরপরে দেহ বা কার্পাস লাগে না, অ্যান্ট্রাম, পাইলোরাস, পাইলোরাসের একটা স্ফিংটার থাকে যার নাম হচ্ছে পাইলোরিক স্ফিংটার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। চলে আসো, পাকস্থলীর যান্ত্রিক পরিপাক এবং পাকস্থলীতে রাসায়নিক পরিপাক, গুরুত্বপূর্ণ জিনিস। পাকস্থলীতে যান্ত্রিক পরিপাক বলতে পাকস্থলীতে এখানে মূলত খাবারটাকে চূর্ণ বিচূর্ণ করা হয় পেরিস্টালসিসের মাধ্যমে, অর্থাৎ পাকস্থলী এখানে কি হয় বলতো, সংকুচিত হয় এবং প্রসারিত হয়, এবং পাকস্থলীতে খাবার অবস্থান করে 4 থেকে 9 ঘন্টা, এবং তরল খাদ্য 15 থেকে 30 মিনিটের মধ্যে পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে এসে পৌঁছায়। আচ্ছা আসলো, এই যে দেখো যান্ত্রিক পরিপাকে কিন্তু এখানে কাজ করে এই সেল, মাথায় একটু ভালো রেখো, মাথায় একটু খেয়াল করে দেখো। অনেকে মনে করতে পারে এই সেল তো রাসায়নিক উপাদান, তাই না, তাহলে এটা তো মূলত আমাদের রাসায়নিক পরিপাকে কাজ করবে, কিন্তু মনে রেখো এই সেল কাজ করবে যান্ত্রিক পরিপাকে, এবং এই সেলের প্রধান কাজ হচ্ছে খাবারের পরিপাকে সহায়তা করে না, খাবারে যে জীবাণু থাকে সেই জীবাণুকে নষ্ট করে ফেলা। ওকে, মাথায় যেন থাকে আর কি। চলো দেখো, মসৃণ 3টি পেশি স্তর দ্বারা পাকস্থলী গঠিত। আমি এখানে তোমাদের একটা ট্রিক্স বলে দিই আর কি, এবং এটা একটু মনে রাখবা। পাকস্থলীর ইন টোটাল স্তর হচ্ছে 5টা। যদি কখনো বলা হয় পাকস্থলীর স্তর কয়টা, 5টা। আর যদি বলা হয় পাকস্থলীর পেশির স্তর কয়টা, পেশির স্তরই থাকে মূলত 3টা। তাহলে 5টার মধ্যে 3টাই থাকে পেশি স্তর। তাহলে বলো পাকস্থলীর মসৃণ পেশির স্তর কতটি, 3টি। আর পাকস্থলীর স্তর কতটি, বলো দেখি পাকস্থলীর স্তর কতটি, তাহলে হবে 5টি। ওকে, এরপর দেখো গ্যাস্ট্রিক জুস মানে কাইম টাইম, যে হোক আসুক। চলো রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাকের জন্য এখানে আমাদের মূলত এনজাইম দরকার, বিভিন্ন এনজাইম, এবং এইটা মূলত ক্ষরণটা নিয়ন্ত্রণ করবে গ্যাস্ট্রিন নামক হরমোন। যেহেতু গ্যাস্ট্রো মানেই পাকস্থলী, গ্যাস্ট্রো মানেই কি পাকস্থলী। ওকে, চলো আসি, দেখো লেখা রয়েছে কি পরিপাক, শর্করা পরিপাক। শর্করা পরিপাক হয় না পাকস্থলীতে, শর্করা পরিপাক হয় না পাকস্থলীতে। তাহলে পরিপাক হয় কোনটা, আমিষ। এবং আমিষের এইখানে মূলত কাজ করতেছে কোন হরমোনটা, দেখো হরমোনটা কাজ করতেছে পেপসিনোজেন, লেখা রয়েছে পেপসিন, কিন্তু পেপসিন পরে রূপান্তরিত হয়, আগে আসে মূলত পেপসিনোজেন। কি আসে বলতো, এই যে দেখো পেপসিনোজেন, পেপসিনোজেনের সাথে এই সেল বিক্রিয়া করে, উৎপাদন করে সক্রিয় পেপসিন। এরপরে দেখো জিলাটিনাস এবং পেপসিন, যে হোক, এটা বিক্রিয়া করে উৎপাদন করে প্রোটিওস পেপটন বা পেপটন পলিপেপটিড ইত্যাদি ইত্যাদি। আচ্ছা আসো, এরপরে দিকে দেখো স্নেহ পরিপাক। এখানে মূলত যেটা কাজ করবে সেটা হইতেছে যে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এই এনজাইম কেবল মাখনের চর্বি বা বাটার ফ্যাটের উপরে কাজ করে বলে প্রমাণ পাওয়া গিয়েছে। তাহলে বলতো এই যে পাকস্থলীতে যে লাইপেজ এনজাইমটা কাজ করবে, পাকস্থলীতে যে লাইপেজ এনজাইমটা কাজ করবে, এই এনজাইমটা শুধুমাত্র কোন চর্বির উপরে কাজ করবে বা কোন লিপিডের উপরে কাজ করবে, সেটা হচ্ছে বাটার ফ্যাটের উপরে কাজ করবে। অন্যান্য যে ধরনের লিপিড বা চর্বিজাত খাবার রয়েছে তাদের উপরে কাজ করবে না, করবে কার উপরে বলো, বাটার ফ্যাট বা চর্বি, মাখনের চর্বির উপরে মূলত কাজ করবে। তাহলে দেখো গ্যাস্ট্রিক লাইপেজ বাটার ফ্যাট ভেঙে, আমরা জানি লিপিড জাতীয় খাবার ভেঙে উৎপাদন হয় ফ্যাটি অ্যাসিড এবং কি বলতো গ্লিসারল। ওকে, এই হইতেছে মূলত কাহিনী। তাহলে এখানে মূলত কোন জাতীয় খাবার পরিপাক হলো না পাকস্থলীতে, বলো শর্করা জাতীয় খাবারের কোনো পরিপাক এখানে ঘটেনি। ওকে, হইছে। চলো এরপরে দিকে নিচে কেন পরিপাক হয় না, এটা আমাদের লাগতেছে না, খুব বেশি গুরুত্বপূর্ণ না। এখানে একটা কথা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আলসার কেন হইতে পারে। আলসার হওয়ার পেছনে ড্রাগস রয়েছে, মানে ব্যথার ঔষধ, যেটাকে বলা হয় এনএসএআইডি, মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। এছাড়াও একটা দুষ্ট ব্যাকটেরিয়া রয়েছে, যে ব্যাকটেরিয়ার নাম তোমরা জানো এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টর পাইলোরি, এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টর পাইলোরি। ওকে, এরপরে দিকে আমরা একটু চলে আসবো ক্ষুদ্রান্তে খাদ্যের পরিপাক। মূলত মুখ গহ্বরে পরিপাক হইলো পাকস্থলীতে, এবার হইলো ক্ষুদ্রান্তে, চূড়ান্ত পরিপাক হয় মূলত ক্ষুদ্রান্তে। ওকে, তো এই ক্ষুদ্রান্ত নিয়ে আমরা একটু জানবো আর কি। তো জানার আগে আমরা একটু চলে যাই কোথায়, আমরা এবার একটু এমসিকিউ সলভের দিকে যাই আর কি। চলো যাই। পাকস্থলীর ধারণ ক্ষমতা 30 ml, বা যেটাকে আমরা বলতে পারি 1 আউন্স। 30 ml, বা আমরা এটাকে বলতে পারি 1 আউন্স। ওকে, চলো। গ্যাস্ট্রিক রসে থাকা নিষ্ক্রিয় এনজাইম কোনটি, গ্যাস্ট্রিক রসে থাকা নিষ্ক্রিয় এনজাইম কোনটা। ওকে, দেখো প্রোরেনিন, গ্যাস্ট্রিন, পেপসিন, ট্রিপসিনোজেন। তোমাদের একটা কথা বলে রাখি, যেখানে তুমি প্রো খুঁজে পাবা, ওকে, যেখানে মূলত প্রো খুঁজে পাবা, এই জায়গাটাতেই মূলত কি হয় বলতো, গ্যাস্ট্রিক রস। গ্যাস্ট্রিক রস মানেটা কি, যেটা মূলত পাকস্থলী থেকে খরিত হয়। ওকে, আর পাকস্থলী থেকে খরিত হইলে সেই জায়গাতে এই সেল থাকে, থাকা নিষ্ক্রিয় এনজাইম কোনটা, প্রোরেনিন।
কোন রেনিন বলো তো? প্রোরেনিন। গ্যাস্ট্রিন এটা তো একটা হরমোন, এটা লাগবে না। ওকে, পেপসিন, যদি এখানে পেপসিনোজেন দিত তাহলে হইতো আর কি। ওকে, তার মানে এটাও হবে না। ট্রিপসিনোজেন, ট্রিপসিন তো মনে তো আসতেছে না এই জায়গাটাতে, ট্রিপসিন আসবে না। আমাদের পাকস্থলীতে মনে রাখবা আসবে হচ্ছে পেপসিন। পাকস্থলী, পথে পাকস্থলী, পথে পাকস্থলী, পথে পেপসিনোজেন, সিনোজেন। এই পেপসিনোজেনের উপরে কাজ করবে কোন অ্যাসিড? HCl, উৎপাদন করবে পেপসিন। তাহলে এখানকার রাইট অ্যান্সার হবে যার আগে এই প্রো লেখাটা রয়েছে, প্রো মানে হইতেছে আদি, মানে এই নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, এর উপরে কাজ করবে কে? এর উপরে কাজ করবে HCl এবং উৎপাদন করবে কি? প্রো রেনিন থেকে উৎপাদন হবে রেনিন। প্রো রেনিন থেকে উৎপাদন হবে কি? রেনিন। তাহলে রাইট অ্যান্সার হবে 11-এর 1। 11-এর কোনটা বলো? 11-এর উত্তর হবে 1। 11-এর উত্তর হবে কোনটা? 1। চলো এরপরের দিকে আমরা একটু যাই আর কি, দেখি। সেটা হচ্ছে 12 নাম্বার। কোন এনজাইম আমিষ পরিপাকে সহায়তা করে? আমিষ পরিপাকে সহায়তা করে বলো তো কোন এনজাইম? অ্যামাইলেজ? অ্যামাইলেজ তো শর্করা পরিপাকে। লাইপেজ এটা তো লিপিড পরিপাকে। এরপরে দেখো ল্যাকটেজ মানে ল্যাকটোজ, এটাও তো হইতেছে এক ধরনের ল্যাকটোজ, ল্যাকটোজ শর্করার উপরে পড়বে। তাহলে একমাত্র যেটা আছে সেটা হচ্ছে ট্রিপসিন। তাহলে আমিষ পরিপাকে একমাত্র সহায়তা করবে তাহলে কোনটা বলো দেখি? রাইট অ্যান্সার হচ্ছে ট্রিপসিন এনজাইম। কোন এনজাইম? ট্রিপসিন এনজাইম। ওকে, রাইট অ্যান্সার 12-এর 2। চলো এরপরের দিকে চলে যাই 13 নাম্বার। প্রোটিন পরিপাককারী এনজাইম 9 কোনটি? দেখো 9 কোনটি প্রোটিন পরিপাক? ট্রিপসিন এটা তো অবশ্যই প্রোটিন পরিপাক করে, তার মানে এটা রাইট অ্যান্সার না। ওকে, অ্যামিনোপেপটাইডেজ, যে কোনো শব্দের শেষে এজ রয়েছে এবং অ্যামাইনো রয়েছে। আমরা প্রোটিন কাকে বলে বলো তো? প্রোটিন আমরা কাকে বলে বলো? আমরা জানি অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড চেইনকে প্রোটিন বলে। অ্যামাইনো অ্যাসিডের কি চেইন বলো? পলিপেপটাইড, পলিপেপটাইড চেইনকে কি বলে? প্রোটিন বলে। প্রোটিন বলে। তাহলে তাই যদি হয় তাহলে আমাদের এখানে কি আসবে? অ্যামিনোপেপটাইডেস, মানে এটাও তো একটা প্রোটিনের এনজাইম, মানে এটাও রাইট অ্যান্সার হচ্ছে না। তারপরে কাইমোট্রিপসিন এইটাও মূলত আমাদের, দেখো ট্রিপসিন রয়েছে না, তার মানে এটাও আমিষকে পরিপাক করবে, মানে এটাও রাইট অ্যান্সার হচ্ছে না। তাহলে রাইট অ্যান্সার হবে একমাত্র অ্যামাইলেজ, যেটা কিনা শর্করাকে কি করে? ভাঙে বা শর্করাকে পরিপাকে ব্যবহৃত হয়। তাহলে 13 রাইট অ্যান্সার হচ্ছে 4। 13 রাইট অ্যান্সার হচ্ছে 4। চলো 14 নাম্বার যাই। কোন হরমোনের প্রভাবে পিত্তরসের সংকোচন ঘটে? চমৎকার একটা কথা বলছে আর কি, পিত্তাশয়ের সংকোচন ঘটে। পিত্তাশয়, আচ্ছা এখন একটা জিনিসই দেখো, এখানে অনেকগুলো হরমোনের কথা বলা রয়েছে, আমরা হরমোনে যাব একটু পরে, আমরা দেখবো আর কি সব হরমোন। কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন, গ্লুকাগন নাকি গ্যাস্ট্রিন? ভাই একটা জিনিস খেয়াল করো, কোলে, বায়োলজিতে কোলে শব্দের অর্থটাই বোঝানো হচ্ছে পিত্তথলিকে। তাহলে কোলেসিস্টোকাইনিনের প্রথম যে কোলে, এই কোলে দ্বারাই মূলত বোঝানো হচ্ছে পিত্তথলি রিলেটেড যা কিছু রয়েছে, ধরে রাখো পিত্তথলি। তাহলে তুমিই বলো পিত্তথলিকে বা পিত্তাশয়কে সংকুচিত করবে তাহলে কোনটা? কোলেসিস্টোকাইনিন, এটা রাইট অ্যান্সার। সিক্রেটিন এটা থেকে আসে প্রথম আবিষ্কৃত হরমোন, তাহলে কোনটা বলো? প্রথম আবিষ্কৃত হরমোন হচ্ছে কোনটা? সিক্রেটিন। ওকে, গ্লুকাগন এটা তো আসে মূলত আমাদের কই থেকে বলো? এটা আসে মূলত আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোন সেল থেকে? আলফা সেল থেকে আসে গ্লুকাগন। এরপরে গ্যাস্ট্রিন আসে পাকস্থলী থেকে, পাকস্থলীর জি সেল থেকে আসে মূলত গ্যাস্ট্রিন। পাকস্থলী কোন সেল থেকে আসে বলো? জি সেল থেকে আসে মূলত গ্যাস্ট্রিন। কোন সেল থেকে আসে? জি সেল থেকে আসে মূলত গ্যাস্ট্রিন। তাহলে 14-এর উত্তর হবে মূলত কোনটা? 14-এর উত্তর হবে ক। 14-এর উত্তর ক। ভেরি গুড, সামনে উত্তর দিচ্ছে কোলেসিস্টোকাইনিন, তানভীর উত্তর দিচ্ছে। চলো 15, কোনটি পরিপাক অন্ত্রীয় রোগ নয়? চমৎকার একটা প্রশ্ন। পরিপাক অন্ত্রীয় রোগ নয় নিচের কোনটা? মানে পরিপাক রিলেটেড মানে রোগ নয় নিচের কোনটা আর কি? পরিপাকের সাথে সম্পৃক্ত রোগ নয় নিচের কোনটা? পিত্তপাথর, সিলিয়াক ডিজিজ, বার্জাস ডিজিজ, ক্রোনস ডিজিজ। ওকে, এই প্রশ্নটা একটু বেশ কঠিন।
বেশ কঠিন এটা আর কি এটাতে। ওকে, তোমাদেরকে একটু বলে দিই, পিত্ত পাথর মূলত যারা 35 বছরের বেশি, মানে ধরে রাখো 40 ইয়ার্স মহিলাদের বেশি হয়, যারা ফ্যাটি অথবা এজ যাদের হইতেছে 40 ইয়ার্স, ওকে, তাদের ক্ষেত্রে পিত্ত পাথর বেশি হয়। এটার কারণে কিন্তু একটা ধরে রাখো এটা হচ্ছে যে পরিপাকতন্ত্রের রোগের মধ্যেই পড়ে। তারপরে সিলিয়াক ডিজিজটাও হইতেছে আমাদের মূলত পরিপাকতন্ত্রের ডিজিজ। চলো আসো ক্রোনস ডিজিজ, ওকে, এটা আমাদের পরিপাকতন্ত্রের ডিজিজ। এটা মূলত ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের একটা ডিজিজ হয়। চলো আসো বার্জার্স ডিজিজ। এই বার্জার্স ডিজিজটা হইতেছে অ্যাটিপিক্যাল, মানে আমাদের রোগ নয় কোনটা, পরিপাকতন্ত্রের রোগ নয়, হচ্ছে বার্জার্স ডিজিজে কি হয় জানো? বার্জার্স ডিজিজ যদি ধরে রাখো তোমার, ধরে রাখো আঙুলের কোনো রক্তনালীও যদি শুরু হয়ে যায় আস্তে আস্তে, তাহলে এই যে আঙুলগুলান দেখবা রক্তনালী শুকায় যে মরে যায়, আঙুলগুলো নষ্ট হয়ে যায় আর কি, এটাতে একদম টোটালি কাঠের মতো শুকনা হয়ে যায়, কালো হয়ে যায় আর কি, এরকম। এটাকে বলা হয় বার্জার্স ডিজিজ, এবং এটা হচ্ছে এক ধরনের ভাস্কুলার ডিজিজ। বার্জার্স ডিজিজ এটা হচ্ছে এক ধরনের কি, নন ইনফ্লামেটরি ভাস্কুলার ডিজিজ, নট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ, মানে পরিপাকতন্ত্রের ডিজিজ না, এটা হচ্ছে মানে ভাস্কুলার ডিজিজ, বার্জার্স ডিজিজ। এটা হবে রাইট অ্যান্সার। এটা বইয়ে দেওয়া নেই, বাট একটু আমি ভাবলাম যে না, এটা একটু দেখি, দু একটা প্রশ্ন উল্টাপাল্টা দিয়ে দেখি আর কি, যদি কখনো আসে আর কি এটাতে, বার্জার্স ডিজিজ। ওকে, তাহলে এটা হচ্ছে উত্তর। এইটা তাহলে আমাদের 15-এর উত্তর হচ্ছে কত? 15-এর উত্তর হচ্ছে আমাদের উত্তর হচ্ছে 15-এর গ, তাই না? তাহলে চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই। দেখো লেখা রয়েছে এখানে, দেখে নিও আর কি, কোথায় কি ক্রনস ডিজিজ দেওয়া রয়েছে, সিলিয়াক ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস ইত্যাদি 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 দেওয়া রয়েছে আর কি এটাতে। আইবিএস এটা বেশ কমন একটা ডিজিজ আর কি, বুঝছো? ইরিটেবল বাউল সিনড্রোম, মানে হুটহাট করে আর কি, বুঝছো? মানে সকালে দেখবা ডায়রিয়া হয়েছে, তো রাত্রে দেখবা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হয়েছে, এই ধরনের আর কি। এবং এইটা অনেক মানুষ এটার সাথে মানে লড়াই করে আর কি, আইবিএস এর সাথে। এবং এটার কিন্তু একদম 100% কিউরেবল ডিজিজ না, খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হয় এটাতে, এবং খুব নিয়ম নীতি মেনে চলতে হয় এই আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম ডিজিজে। চলে আসি, কোন লালাগ্রন্থির নালী জিহ্বার ফ্রেনুলামের পাশে উন্মুক্ত হয়? জিহ্বার ফ্রেনুলাম বলতে আমরা যদি জিহ্বাটা উল্টাই, জিহ্বাটার নিচে একটা দেখবা একটা পর্দা মতো অংশ রয়েছে, তাকে বলা হচ্ছে ফ্রেনুলাম। তাকে বলা হচ্ছে কি বলতো? ফ্রেনুলাম। কোনটা তাহলে বলতো? জিহ্বার ফ্রেনুলামের পাশে উন্মুক্ত হয়, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, নাকি থাইরয়েড? থাইরয়েড তো আসবেই না, ওকে, প্যারোটিড তা আসবেই না, তাহলে সাবম্যান্ডিবুলার হতে পারে অথবা সাবলিঙ্গুয়াল হতে পারে। ওকে, বলো তো কোনটা হবে তাহলে? এইখানে সবচেয়ে রাইট অ্যান্সার, যেহেতু বলছে জিহ্বার ফ্রেনুলামের পাশে উন্মুক্ত হচ্ছে, রাইট অ্যান্সার কোনটা আসবে বলো? উত্তরটা সাবম্যান্ডিবুলার নাকি সাবলিঙ্গুয়াল? ওকে, চলো আমরা দেখে ফেলি আর কি, যেহেতু আমাদের এইখানে মূলত সবচেয়ে রাইট অ্যান্সারটা আসবে কিন্তু সাবম্যান্ডিবুলার। এখন অনেকে বলতে পারো সাবলিঙ্গুয়ালও তো হইতে পারে, ভাইয়ারা এটাও সঠিক যে সাবলিঙ্গুয়াল যেটা, এটা কিন্তু ফ্রেনুলামে উন্মুক্ত হয়। সাবলিঙ্গুয়াল যেটা, এটাও কোথাও উন্মুক্ত হয়? ফ্রেনুলামে। তো এইখানে মূলত রাইট অ্যান্সার যদি হয়, তাহলে তোমাদের মতো অ্যাবসলিউট রাইট অ্যান্সার হবে, দুইটা রাইট অ্যান্সার হওয়া উচিত, খ এবং গ দুইটাই, সাবম্যান্ডিবুলারও সাবলিঙ্গুয়ালও। ওকে, তাহলে এখানে কিন্তু রাইট অ্যান্সার মূলত দুইটাই আসবে, হয়তো বা প্রশ্ন যেভাবে করা হয়েছে ওই প্রশ্নের দিকে একটু ঝামেলা আছে, বাট উত্তর যেহেতু একটা নিচ্ছি, সাবম্যান্ডিবুলারটা নিচ্ছি, তোমরা চেষ্টা করো সাবম্যান্ডিবুলারটা দেওয়ার, বাট অ্যাকচুয়ালি দুইটাই ওপেনিং হয় মূলত আমাদের এই ফ্রেনুলামের পাশে আর কি। কিন্তু এখানে যে প্যারোটিড, এই প্যারোটিডটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই প্যারোটিডটা পরীক্ষাতে আসবে সবচেয়ে বেশি, আমার জানা দরকার এটা। এটাকে বলা হইতেছে কোথায় উন্মুক্ত হবে প্যারোটিডটা? প্যারোটিডটা হচ্ছে আপার সেকেন্ড মোলার টিথের বিপরীতে। আপার মানে হচ্ছে উপরের চোয়াল, আপার সেকেন্ড মোলার টিথ, কোন টিথ বলতো? আপার সেকেন্ড মোলার দাঁতের বিপরীতে, মোলার দাঁতের কিসে বলতো? বিপরীতে উন্মুক্ত হবে যে নালী, সেটা হচ্ছে প্যারোটিড, লালা গ্রন্থের নালী। তাহলে যে দেখো এটা হচ্ছে আপার, এই যে দেখো উপরের মাড়ি, আপার সেকেন্ড মোলার দাঁতের বিপরীতে উন্মুক্ত হবে প্যারোটিড লালা গ্রন্থি। আর ফ্রেনুলামের পাশে উন্মুক্ত হবে সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, দুইটাই রাইট অ্যান্সার, দুইটাই এখানে মূলত। ওকে, তারপরে যদি একটা করতে হয় তাহলে করো সাবম্যান্ডিবুলার কইরো আর কি। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই, লালাতে কোন অ্যান্টিবডি থাকে? চমৎকার একটা প্রশ্ন করছে, লালাতে কোন অ্যান্টিবডি থাকে? মনে রাখবা, লালাতে যে অ্যান্টিবডি থাকে তার নাম হচ্ছে ইমিউনোগ্লোবিন এ। যে কোনো সিক্রেটরি মানে ক্ষরণ রিলেটেড অংশতে, ক্ষরণ সম্পর্কীয়
ক্ষরণ সম্পর্কীয় অংশতে মূলত ইমিউনোগ্লোবিউলিন এ ক্ষরিত হয় বেশি। ইমিউনোগ্লোবিউলিন এ ক্ষরিত হয় বেশি। যেমন মায়ের দুগ্ধক্ষরণ হয়, মায়ের দুগ্ধক্ষরণ হয়, তাহলে মায়ের যে দুধ, এই দুধেও মূলত থাকে ইমিউনোগ্লোবিউলিন এ। ইমিউনোগ্লোবিউলিন এ। আরেকটা হচ্ছে মায়ের অমরা ভেদ করে যায়, অমরা, মায়ের অমরা ভেদ করে চলে যায় যেটা, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিন জি। ইমিউনোগ্লোবিন জি। কেমনে মনে রাখবে এটা? দেখো, দুগ্ধ ক্ষরণ হয় মায়ের স্তন থেকে আর কি, তাহলে দেখো দুগ্ধে ইমিউনোগ্লোবিন এ। আবার দেখো লালা ক্ষরণ হয়, এটাও হচ্ছে ক্ষরণ, তাহলে ইমিউনোগ্লোবিন এ। আর অমরা ভেদ করে চলে যায় ইমিউনোগ্লোবিন জি। জি মানে গো, গো মানে যাও, গো মানে যাও, এইভাবে আমি মনে রাখতাম। জি মানে গো, গো মানে যাও, চলে যাও, চলে যাও, এইভাবে আমি এটা মনে রাখতাম আর কি, ইমিউনোগ্লোবিন জি। এইভাবে আমাদের এটা মনে থাকতো আর কি এটা। ওকে, তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা বলো? 17 এর উত্তর কে দিচ্ছে? 17 এর উত্তর হচ্ছে আইজিএ। আইজিএ। ওকে ওকে, চলো আইজিএ উত্তর। চলো আসে এরপরে 18 নাম্বার। কোন লালা নিঃসরণকারী মানুষ যে রোগে ভোগে? বা চমৎকার একটা প্রশ্ন আর কি, চমৎকার একটা প্রশ্ন। দেখি উত্তরটা কে দেয় আর কি। দেখো, ডিসইউরিয়া। মনে রাখবা বাবা, বায়োলজিক্যাল ভাষায় ডিজ মানে পেইনফুল। ডিজ মানে কি? পেইনফুল। ডিসইউরিয়া তার মানেটা কি? পেইনফুল প্রস্রাব করা। মানে ও ইউরিনেশন, ও প্রস্রাব করতেছে, বাট সেটা পেইনফুল ইউরিন। সেটা কি ফুল বলো তো? পেইনফুল। তাহলে ডিসইউরিয়া, তো এটা তো লালার সাথে মিলতেছে না আর কি এটাতে। ওকে, তারপরে দেখো ডিসপেপসিয়া। ডিসপেপসিয়া, পেপসিয়া মানেটা কি জানো? ডিসপেপসিয়া মানে ওর ক্ষুধা মন্দা, খাইতে ভাল লাগে না, গিলতে কষ্ট হয়, এরকম আর কি। ওকে, এরপরে দেখো ডিসফেজিয়া। ডিসফেজিয়া মানেটা হইতেছে গিলতে কষ্ট। তাহলে দেখো ডিসফেজিয়া মানে কি? গিলতে কষ্ট হইতেছে, গিলতে কষ্ট হয়। ডিসফেজিয়া মানে কি? গিলতে কষ্ট। ডিসপেপসিয়া মানে ক্ষুধা মন্দা। কি মন্দা বলো তো? ক্ষুধা মন্দা, মানে খাইতে ভাল লাগে না। ওকে, ডিসইউরিয়া মানে কি? মানে পেইনফুল বা ব্যথাদায়ক মূত্র বিসর্জন। কি কঠিন কঠিন বাংলা ইউজ করতেছি বলো, মূত্র বিসর্জন। আর দেখো তাহলে একটা আসে, সেটা কি? ডিসজিউসিয়া। তাহলে দেখো ডিসজিউসিয়া, যে এটা ডিসজিউসিয়া, এটাই হইতেছে মূলত কম লালাক্ষরণের যে রোগে ভোগে, এইটা রাইট অ্যান্সার। তাহলে বলো ডিসপেপসিয়া মানে গিলতে কষ্ট, সরি ডিসফেজিয়া গিলতে কষ্ট, ডিসপেপসিয়া মানে কি? ক্ষুধামন্দা, ডিসইউরিয়া মানে মূত্র ত্যাগ করতে কষ্ট, আর তাহলে ডিসজিউসিয়া হবে এটা কি বলতো? লালাক্ষরণ ঠিক মতো হইতেছে না আর কি। ওকে, লালাক্ষরণ হইতেছে না, কষ্ট হইতেছে, আর এর কারণে না মুখ শুকায় যায়, যাকে বলা হচ্ছে জেরোস্টমিয়া। তাহলে মুখ যদি শুকায় যায়, মুখ যদি শুকিয়ে যায়, লালাক্ষরণ না হয়ে মুখ শুকিয়ে গেলে, মুখ শুকিয়ে গেলে, মুখ শুকিয়ে গেলে যেটা হয় সেটার নাম হচ্ছে জেরোস্টমিয়া। জেরোস্টোমিয়া। বলো কি নাম বলা হয়েছে? জেরোস্টোমিয়া। এই জেরো মানে কি জানো? জেরো মানে ধরে রাখো মরুভূমি। তাহলে দেখো মুখ তো শুকাই গেছে, তার মানে কি? পানি নাই, তাই না? এই জন্য এটার নাম হয়ে গেল জেরোস্টোমিয়া। আই হোপ সো তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। গুড। 18 উত্তর সি যারা দিচ্ছ, ভেরি গুড। 18 উত্তর সি। চলো 19 দেখি দাঁতের এনামেলের ক্ষয় রোধ করে কোনটা? মানে এই যে দেখো দাঁতে তো আমাদের সবসময় তো আমরা জানি যে দাঁতের ক্ষয় হয় এবং দাঁতে মূলত এক ধরনের অ্যাসিড আসে। কোন অ্যাসিডটা বলতো? এই সেল অ্যাসিডটাই সবচেয়ে বেশি কাজ করে, কারণ আমাদের পাকস্থলীতে এই সেল অ্যাসিড থাকে। অনেক কারণে এই অ্যাসিডটা রিগারজিটেট হয়ে আমাদের মুখেও চলে আসে। এনামেল ক্ষয় রোধ করে কোনটা? অ্যাসিডের বিপরীতে কাজ করবে অবশ্যই কি একটা বলতো? ক্ষার। তাহলে এখানে মূলত কাজ করবে কোনটা? ক্লোরাইড না, ক্লোরাইড না, লাইসোজাইমও না, টায়ালিনও না, তাহলে কাজ করবে অ্যাসিডের বিপরীতে বাইকার্বনেট। তাহলে দাঁতের এনামেলের ক্ষয় রোধ করবে কোনটা? এনামেল হচ্ছে দাঁতের বাইরের আবরণ, সেটা হচ্ছে বাইকার্বনেট। বাইকার্বনেট। চলো 20 নাম্বার। যকৃতের ডান খণ্ড বাম খণ্ড অপেক্ষা কতটুকু বড়? মনে রাখবা যকৃতের খণ্ড হচ্ছে 4টা। তাহলে যকৃতের খণ্ড কয়টা বলো? যকৃতের 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 খণ্ড, যকৃতের খণ্ড হচ্ছে 4টা। কয়টা? 4টা। এর মধ্যে সবচেয়ে বড় খণ্ড হইতেছে ডান খণ্ড, আর একটু ছোট হইতেছে বাম খণ্ড। ওকে, এখন এই যে ডান খণ্ড যে বড়, কত গুণ বড়? কত গুণ বড়? এটা হচ্ছে 6x,
কত গুণ? 6 গুণ বড়। এটা কিন্তু একটা অ্যাটিপিক্যাল প্রশ্ন, সচরাচর এই প্রশ্ন আসে না, বাট আমার কাছে মনে হলো যে না, দেখি দুই একটা উল্টা পাল্টা প্রশ্ন দিয়ে দেখি যদি হয় আর কি, যদি আসে কোন একটা পরীক্ষাতে। তাহলে বলো যকৃতের ডান খণ্ড বাম খণ্ড অপেক্ষা কতটুকু বড়? এটা হচ্ছে প্রায় 6 গুণ বড়। কত গুণ বড় হবে এটা? 6 গুণ বড়। আমার সাথে মুখস্থ করো, যদি কমন না পড়ে কোনো সমস্যা নাই। কত গুণ বড় বলো? এটা 6 গুণ বড় এটা হবে। তো রাইট অ্যান্সার হবে কোনটা? 6 গুণ বড় আর কি, তাই তো? চলো আমরা এখন একটু বই পড়ার দিকে মনোযোগ দিই। চলো এখন আমরা একটু বই পড়বো আর কি, মনোযোগ দিয়ে একটু বই পড়বো। হ্যাঁ, বাইকার্বনেট, তানভীর উত্তর দিচ্ছে বাইকার্বনেট। আমরা একটু বই পড়ি। বিশের উত্তর দিচ্ছ আর কি, দাও বিশের উত্তরটা দাও। ওকে, চলো আমরা একটু বইয়ের দিকে আবার একটু মনোযোগ দিই আর কি। আসো বইয়ের দিকে আমরা একটু মনোযোগ দিই, দেখি বই থেকে আমাদের কি কি একটু টপিক পড়া যায় আর কি একটু। চলো দেখি আমরা যাই হচ্ছে ক্ষুদ্রান্তে, মানে খাদ্যদ্রব্যের চূড়ান্ত পরিপাক হয় মূলত ক্ষুদ্রান্তে। ওকে, এবং এই ক্ষুদ্রান্তের মধ্যে এখানে একটু কয়েকটি অংশ একটু দেখি আর কি। ক্ষুদ্রান্তের মধ্যে আমরা জানি যে এদের লেন্থ হচ্ছে কত বলতো? 6 থেকে 7 মিটার। ক্ষুদ্রান্তের 3টা অংশ, এর মধ্যে যেটা ডিউডেনাম, এটা হচ্ছে দেখতে কোণাকৃতির, ইউ আকৃতির, এবং এইটার লেন্থ হতেছে 25 থেকে 30 সেন্টিমিটার। তারপরে জেজুনাম মধ্যাংশ, লম্বায় প্রায় 2.5 মিটার। লম্বায় প্রায় কত মিটার বলতো? 2.5 মিটার। আর শেষ অংশটা হচ্ছে মূলত ইলিয়াম। শেষ অংশটা হচ্ছে মূলত কোনটা? ইলিয়াম। শেষ অংশটা হচ্ছে মূলত কোনটা? ইলিয়াম। ওকে, আচ্ছা, এবং এটাকে বলা যে ক্ষুদ্রান্তের কত অংশ গঠন করে? এটা মূলত 3/5 অংশ গঠন করে। এটা একটু মাঝে মধ্যে আসে আর কি আমাদের। ওকে, বাট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে রাখো ডিউডেনাম। ডিউডেনাম মূলত কত সেন্টিমিটার? কত সেন্টিমিটার? মূলত 25 থেকে 30, বাট আমাদের মেডিকেল বইতে 30 সেন্টিমিটার দেওয়া থাকে। ডিউডেনামের 3টা ভাগে ভাগ করা হয় আর কি, বুঝছো? এই জন্য এটাতে 30 সেন্টিমিটার দেওয়া থাকে। চলো, এইখানে মূলত ক্ষুদ্রান্তের পরিপাক হয়। ক্ষুদ্রান্তের পরিপাকে কাজ করতেছে পিত্তরস, অগ্ন্যাশয় এবং আন্ত্রিক রস ইত্যাদি। যান্ত্রিক পরিপাকে, মানে যান্ত্রিক পরিপাকে মূলত কি কি কাজ করে? এর মধ্যে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে দেখো, এই যে দেখো কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিন, কোলে মানে পিত্তথলিকে বোঝানো হচ্ছে। তাহলে বলো কোলেসিস্টোকাইনিন এটা কার সংকোচন ঘটায় বলতো? পিত্তথলি সংকোচন ঘটায়। একটু আগে আমরা পড়ছি আর কি। এখন এখানে একটা কথা বলেছে দেখো, ইমালসিফিকেশন বা অবদ্রবণ মানেটা কি? যে স্নেহদ্রব্য থাকে আর কি, ওকে, ফ্যাট, এটা তো ফ্যাটের কণা অনেক বড় বড় থাকে। ওকে, এই ফ্যাটের বড় বড় কণা তো আমার বডি অ্যাবজর্ব করতে পারে না, এটাকে লবণ দিয়ে ছোট 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 করে কেটে ফেলা হয়। এই যে লবণ দিয়ে ছোট ছোট করে কেটে ফেলা হলো, এই অবস্থাটাকে বলা হচ্ছে ইমালসিফিকেশন। অর্থাৎ পিত্ত লবণ স্নেহদ্রব্যকে অবদ্রবণ বা ইমালসিফিকেশনের মাধ্যমে সাবানের ফেনার মতো মানে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে আর কি। তাহলে এটা গেল যান্ত্রিক পরিপাক। রাসায়নিক পরিপাকের দিকে একটু আসি আর কি। দেখো রাসায়নিক পরিপাকের মধ্যে দেখো, ক্ষুদ্রান্তে আমাদের মূলত 3টা জাতীয় খাবারেরই চূড়ান্ত পরিপাক হবে। যেমন দেখো, মুখক গহ্বরের শুধুমাত্র পরিপাক, হালকা পরিপাক হয়েছিল শর্করার। পাকস্থলিতে শর্করা কোনো পরিপাকই হয় নাই, শুধুমাত্র হয়েছিল আমিষ এবং লিপিডের। আর ক্ষুদ্রান্তে
শর্করা বলি, আমিষ বলি, লিপিড বলি, তিনটারই চূড়ান্ত পরিপাক সংঘটিত হবে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি কি রস কাজ করবে, দুইটা রস, একটা হচ্ছে আন্ত্রিক রস এবং আরেকটা হচ্ছে অগ্নাশয় রস। তাহলে দেখো শর্করা পরিপাকে অগ্নাশয় রসে কি কি আসতেছে, অ্যামাইলেজ, আর আসতেছে কি মল্টেজ। আলটিমেটলি গ্লুকোজ উৎপাদন করতে হবে। তুমি শর্করা থেকে যাই কিছু করো না কেন, আলটিমেটলি তোমাকে উৎপাদন করতে হবে গ্লুকোজ। এরপর ধরে রাখো তুমি মুরগির মাংস খাইছো, ওকে, এখন এই মুরগির মাংস খাইলে তুমি আলটিমেটলি যেটাই খাও না কেন আর কি, তোমাকে উৎপাদন করতে হবে অ্যামিনো অ্যাসিড। আর তুমি ধরে রাখো এখন লিপিড জাতীয় খাবার খাইছো, কেক খাইছো, রেড ভেলভেট খাইছো, বাট আলটিমেটলি তোমাকে উৎপাদন করতে হবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তাহলে তোমার মেইন গোল থাকবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাইলে গ্লুকোজ তৈরি করা, প্রোটিন জাতীয় খাবার খাইলে অ্যামিনো অ্যাসিড তৈরি করা, আর লিপিড জাতীয় খাবার খাইলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করা। চলে আসো এরপরে দেখো আন্ত্রিক রসে কি কি থাকে, ওই একই জিনিস, আন্ত্রিক অ্যামাইলেজ, আইসোমল্টেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ ইত্যাদি। আমিষ পরিপাকে আবারও দুইটা রস, অগ্নাশয় রস আর আরেকটা হচ্ছে আন্ত্রিক রস। এই আমিষ পরিপাকের আন্ত্রিক রসটা একটু বেশি গুরুত্বপূর্ণ, কেন, এটা মাত্র একটা, মাত্র কয়টা, একটা। দেখো প্রথমেই অগ্নাশয় রসের মধ্যে আসে দেখো ট্রিপসিন, কই থেকে আসে বলো তো, ট্রিপসিন, মাথায় রাখো আর কি, ট্রিপসিন। খেয়াল করো পাকস্থলীতে কিন্তু খরিত হয়েছিল পেপসিন, মানে পেপসিনোজেন, যেটা কিনা এই সেলের সহায়তায় তৈরি হয়েছিল পেপসিনে। আর অগ্নাশয় রসে মূলত খরিত হবে ট্রিপসিনোজেন। এই ট্রিপসিনোজেনকে সক্রিয় করবে একটা এনজাইম যার নাম এন্টারোকাইনেজ। তাহলে তোমাদের যদি আমি একটু শর্টে লিখে দিই, তাহলে দেখো তো পেপসিনোজেন, পেপসিনোজেন, পথে পেপসিন, পথে পাকস্থলী, পেপসিনোজেন এইটাকে সক্রিয় করছিল HCl, ওকে। আর ট্রিপসিনোজেন এটাকে সক্রিয় করলো কে, এন্টারোকাইনেজ। যে কোনো শব্দের শেষে এজ মানে সেটা এনজাইম। আচ্ছা এখন আসো এন্টারো মানে কি ভাই, এন্টারো মানে হইতেছে পরিপাক নালী। এন্টারো মানে কি, পরিপাক নালী, এটা একটু মাথায় রাখতে হবে। এরপরে দেখো কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, অ্যামিনোপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, কোলাজিনেস। এরপরে দেখো ইলাস্টেজ, এগুলো সবই হইতেছে আন্ত্রিক রস। কিন্তু এখানে একটা রয়েছে দেখো, সরি গেল হচ্ছে অগ্নাশয় রস, এখন দেখো লেখা হচ্ছে আন্ত্রিক রস। এই বেটা গুরুত্বপূর্ণ, আমিষ পরিপাকে আন্ত্রিক রস মাত্র একটা, সেটা হতেছে অ্যামিনোপেপটাইডেজ এনজাইম, এটা ভুল করা যাবে না। তাহলে বলো আমিষ পরিপাকে অগ্নাশয় রস তো অনেকগুলো রয়েছে, আন্ত্রিক রস কয়টা রয়েছে, মাত্র একটা, সেটা হচ্ছে অ্যামিনোপেপটাইডেজ, মাথায় রাখতে হবে। পেপসিন আর ট্রিপসিনের মধ্যে পার্থক্য, পথে পেপসিন, পথে পাকস্থলী থেকে আসে, আর ট্রিপসিন আসবে কই থেকে বলো, ক্ষুদ্রান্তের ডিউডেনাম থেকে। চলো স্নেহ পরিপাকে এইখানে অগ্নাশয় রস এবং আন্ত্রিক রস কাজ করবে, দুইটা রস। অগ্নাশয় রস দেখো লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ ইত্যাদি। চলো আন্ত্রিক রস ওই একই জিনিস, লাইপেজ, লেসিথিনেজ, আর সবার শেষে দেখো লেখা রয়েছে মনোগ্লিসারাইডেজ। যতটুকু সম্ভব যদি মনে থাকে রাখো, নইলে এত বেশি প্যারানোর দরকার নাই এই এনজাইম গুলার নিয়ে আর কি এটাতে। বাট আলটিমেটলি উৎপাদন করতে হবে কি, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এটা একটু মাথায় রাখতে হবে আর কি আমাদের, তাহলে হচ্ছে। এরপরে চলে আসো পরিপাক গ্রন্থির ভূমিকা। লালা গ্রন্থি অলরেডি পড়া শেষ, 3 জোড়া। সবচেয়ে বড় লালা গ্রন্থি আমরা জানি প্যারোটিড গ্রন্থি, এটা উন্মুক্ত হয় কোথায় বলতো, আপার সেকেন্ড মোলার দাঁতের বিপরীতে, অলরেডি পড়া শেষ। সাবম্যান্ডিবুলার, এটা হচ্ছে জিহ্বার ফ্রেনুলামের নিচে। আবার দেখো এইটা সাবলিঙ্গুয়াল, এটা হইতেছে কি, দেখো তো ফ্রেনুলামের কি বলো দেখি, ফ্রেনুলামে উন্মুক্ত হয়, জিহ্বার নিচে ফ্রেনুলামে উন্মুক্ত হয়, তার মানে এই দুইটাই ফ্রেনুলামে উন্মুক্ত হয়, ওকে। চলো আসো লালা কতটুকু ক্ষরণ হয় এটা আমরা জানি, এটা লাগতেছে না আর কি। বাট এই একটা জিনিস, লালাই গ্যাসের যে পরিমাণ এটা একটু দরকার। দেখো 100 ml লালাই 1 ml অক্সিজেন, 25 ml নাইট্রোজেন, 50 ml কার্বন ডাইঅক্সাইড থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ। তাহলে 100 ml কার্বন ডাইঅক্সাইড থাকে কত ml বলো, 100 ml কার্বন ডাইঅক্সাইড থাকে 50 ml, বল কত ml, বল কত ml, 50 ml, ক্লিয়ার। অক্সিজেন থাকে কত, মাত্র 1, আর নাইট্রোজেন থাকে 25 ml। গুরুত্বপূর্ণ জিনিস, এদিক থেকে লাগবে না। লালার কাজে যে দেখো মুখ যখন একদম শুকে যায়, যেমন আমরা
অফলাইনে আজকে ক্লাস নিতে নিতে মুখ শুকায় গেছে, 5টা ব্যাচের ক্লাস নিচ্ছে আর কি। দেখো এই অবস্থাকে বলা হয় জেরোস্টোমিয়া। কি মিয়া? জেরোস্টোমিয়া। একটু আগে তোমাদের বুঝাই দিছি না, জেরো মানে হইতেছে মরুভূমির মতো, মানে শুকায় মরুভূমির মতো কাঠ হয়ে গেছে আর কি এটাতে। চলে আসার পরে দেখো বাইকার্বনেট, এটা মূলত দাঁতের এনামেল। বাইকার্বনেট, এই যে দেখো দাঁতের এনামেল ক্ষয় রোধ করে ইত্যাদি, লাইসোজাইম জীবাণুকে ধ্বংস করে। চলে আসি এরপরে দেখো যকৃৎ নিয়ে একটু পড়াশোনা করব। অনেক পড়াশোনা আছে যকৃৎ নিয়ে পড়াশোনার। যকৃতের পড়াশোনা করতে গেলে একদম মাথা হ্যাং হয়ে যাবে আর কি এটাতে, বুঝছো? চলো, যকৃৎ নিয়ে তোমাদেরকে অনেকগুলো বোঝানো জিনিস আছে, বোঝাবো আর কি, মাথা ঠান্ডা রেখে বোঝাবো আর কি। ওকে, সো এতক্ষণ ধরে যারা যারা ক্লাস করলা, কেমন লাগলো ক্লাসের কি আমাকে একটু জানাও। আর আমার একটু ক্ষুধা লেগে গেছে, আমি একটু পানি খাই আর কি, পানি খেয়ে ক্ষুধা নিবারণ করার চেষ্টা করি আর কি। দেখি তোমরা আমাকে একটু জানাও। সো কি খাচ্ছি সেটাও তো একটা দেখার বিষয় আর কি, তোমাদেরকে দেখে দেখে খাবো নাকি খাবো না এটা ভাবছি আর কি। দেখে দেখে খাওয়া হবে না আর কি, লুকায় লুকায় খেতে হবে। আমি খাচ্ছি হচ্ছে পানিদের মিলন, পানির মিলন, মানে যেটাকে বলা হয় ওয়াটারমেলন। যকৃৎ না অনেক কিছু পড়ানো আছে তোমাদের এখানে। এই যে যারা এত কষ্ট করে লাইভে ক্লাস করে, আমার মনে হচ্ছে সত্যি সৃষ্টিকর্তা তাদের একটা ভালো কিছু করে দিক, এই কষ্টের দামগুলো দেওয়া অসম্ভব। জাস্ট একটু ওয়েট করো আর কি, আমি একটু জাস্ট খাচ্ছিলাম, হালকা ক্ষুধা লেগে গেছে। খাওয়ার শব্দ হয়তো বা যাচ্ছে আর কি মাইকে। না খেলে শক্তি পাবো কোথায়? আর শক্তি না পেলে ক্লাস নেবো কেমনে? দারুণ 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 যকৃৎ নিয়ে পড়াশোনা হবে আর কি আমাদের, সেই পড়াশোনা হবে যকৃতের, মাথা নষ্ট করা। এই যকৃৎ থেকে দেখবো প্রশ্ন কমন পড়ে গেছে আমাদের। সাতান্ন মিনিট ক্লাস হয়ে গেল আর কি আমাদের। আজকে পরীক্ষা কারা কারা দিচ্ছ রে ভাই? পরীক্ষাটা না হইলে পরীক্ষাটা দিয়ে দিও। সবাই ব্যাক করো, ব্যাক করো, হয়ে গেছে আমার খাই দাই।
ছি, তো এটা মাইকের শব্দ চলে যাবে না, সরি, কিছু করার নাই। চলো ভাই শুরু করি। ও মা, কোমর ব্যথা করে কেন? দেখো, যকৃৎ বহুত কিছু পড়া আছে যকৃতের। আমি কয়েকটা টপিক একটু তোমাদের মানে একটু বলতে পারো যে ইম্পর্টেন্ট নিয়ে একটু পড়াবো আর কি, ইম্পর্টেন্স দিয়ে। সেটা হচ্ছে একটা যকৃৎ, একটা হচ্ছে অগ্নাশয়, আর সবার শেষে কিছু হরমোন, আর বিএমআই। এই কয়েকটা টপিক একটু পড়ে যাও আর কি, স্লাইডের বাইরেও আর কি পড়ে যাও আর কি। চলো পুরো যকৃৎটাই ভালো করে পড়ে আর কি। শুরু করে দেখো যকৃৎ। ফার্স্ট অফ অল, যকৃৎকে আমরা জানি লিভার বলা হচ্ছে, এবং এটা আমাদের দেহের মূলত ডায়াফ্রামের নিচে অবস্থান করে। যাদের ঘুম ধরতেছে ঘুমায় যাইতে পারো আর কি। ওকে, তাহলে দেখো এটা মূলত মধ্যচ্ছদা বা ডায়াফ্রামের ঠিক নিচে অবস্থান করে, এবং এটা থাকে মূলত ডান দিকে। ওকে, গেল এটা। এটা একটা মিশ্র গ্রন্থি। কেন? এটা একই সাথে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। মিশ্র গ্রন্থির আরো একটা উদাহরণ রয়েছে, সবচেয়ে যেটা পরিচিত উদাহরণ সেটা হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, আমরা যেটাকে জানি আর কি। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ। মানবদেহের আর সবচেয়ে যদি বড় গ্রন্থি বাদ দিয়ে যদি বলা হয় অঙ্গের নাম কোনটা, তাহলে হবে কিন্তু ত্বক। তাহলে সবচেয়ে বড় অঙ্গের নাম হচ্ছে স্কিন, মানে ত্বক। আর সবচেয়ে বড় গ্রন্থির নাম যদি বলা হয়, গ্রন্থি মানে ও কিছু ক্ষরণ করে আর কি, তাহলে হবে সেটা যকৃৎ। তাহলে চলো, যকৃতের ওজন, পুরুষের কলিজা বড়, তাই না, 1.4 থেকে 1.8, আর নারীদের কলিজা ছোট, 1.2 থেকে 1.4 কেজি। তো যে হোক, পুরুষের 1.4 আর নারীদের 1.2। সদ্য ভূমিষ্ঠ কেবল বাচ্চা যে জন্মগ্রহণ করছে তার কত গ্রাম? 150 গ্রাম। আর সদ্য ভূমিষ্ঠ যে শিশু কেবল জন্মগ্রহণ করছে, পাকস্থলীর কতটুকু এমএল বলতো? তার সদ্য ভূমিষ্ঠ বাচ্চার পাকস্থলী কিন্তু 30 এমএল। আর যকৃৎ কত গ্রাম? 150 গ্রাম। যকৃতের খণ্ড হচ্ছে 4টা। কি কি? ডান, বাম, কোয়াড্রেট এন্ড কডেট। এটা হইতেছে 4টি খণ্ড। এবং খেয়াল করে দেখো, ডান খণ্ডটি সবচেয়ে বড়, এবং ডান খণ্ডটি মূলত বাম খণ্ড থেকে 6 গুণ বড়। কত গুণ বড়? 6 গুণ বড়। আর এই যে যেটা মূলত যকৃৎ রয়েছে, যকৃতের নিচে এই যে দেখো যে অংশটুকু, এটা হচ্ছে সেই পিত্তথলি। এটা হইতেছে কি বলতো? সেই পিত্তথলি। তাহলে এই পিত্তথলিটা থাকে কিন্তু যকৃতের ডান খণ্ডের নিচে। যকৃতের কোন খণ্ডের নিচে বলতো? যকৃতের ডান খণ্ডের নিচে থাকে। ওকে, এতটুকু গেল। এখানে একটা কথা লেখা রয়েছে, সেটা হচ্ছে যে যকৃৎ থেকে আসা ডান এবং বাম যকৃৎ নালী মিলে একটা অভিন্ন যকৃৎ নালী গঠন করে। এটি পিত্তনালীর সাথে মিলিত হয়ে অভিন্ন পিত্তনালী গঠন করে, যে অ্যাম্পুল অফ ভ্যাটার নামে নালীর মাধ্যমে ডিউডেনামে উন্মুক্ত হয়। চলো জিনিসটা আমি একটু দেখাই দিই, জিনিসটা কি জিনিস আর কি। এটাতে ধরে রাখো এটা একটা যকৃৎ। ওকে, যকৃৎ, এটা হচ্ছে খণ্ড, ডান খণ্ড, বাম খণ্ড। তাহলে এইখান থেকে একটা নালী আসবে, এইখান থেকে একটা নালী আসবে। তাহলে এই নালীগুলো হচ্ছে যকৃতের, ধরে রাখো ডান যকৃৎ নালী, ডান যকৃৎ নালী, আর এটা হইতেছে যকৃতের বাম যকৃত নালী। ওকে, তাহলে ডান এবং বাম মিলে তারা একটা কমন তৈরি করলো, কমন নালী তৈরি করছে, যার নাম হচ্ছে অভিন্ন যকৃৎ নালী। অভিন্ন যকৃৎ নালী। ওকে, আমরা জানি ডান অংশের নিচে ঠিক এই জায়গাটাতে থাকে মূলত একটা পিত্তথলি। এই পিত্তথলি থেকে আসে একটা পিত্তনালী। এটা হচ্ছে সেই পিত্তনালী, পিত্তনালী। এই পিত্তনালী এই অভিন্ন যকৃৎ নালীর সাথে, অভিন্ন যকৃৎ নালীর সাথে মিশে একটা আরেকটা আলাদা নালীপথ তৈরি করবে। দেখো, আরেকটা আলাদা নালীপথ তৈরি করবে, যেটাকে বলা হচ্ছে অভিন্ন পিত্তনালী। নাম কি? অভিন্ন পিত্তনালী। এই অভিন্ন পিত্তনালীটা কোথায় যাবে? অভিন্ন পিত্তনালীটা যাবে আমাদের এইখানে ইউ আকৃতির যে নালীটা থাকে, যার নাম হতেছে, আমরা জানি কি দিয়েছি? ডিউডেনাম দিয়েছি। এই ডিউডেনামের এইখানে যে উন্মুক্ত হবে, ডিউডেনামের 2 নম্বর পার্টে যে উন্মুক্ত হবে অভিন্ন পিত্তনালী। যে জায়গাটাতে উন্মুক্ত হবে সেই জায়গাটার নামটাই হচ্ছে অ্যাম্পুল অফ ভ্যাটার।
অ্যাম্পুলা অফ ভ্যাটার। ওকে, আচ্ছা, অ্যাম্পুলা অফ ভ্যাটারে আরো একটা জিনিস উন্মুক্ত হয়, এটা একটু মাথায় রাখতে হবে। পাতার মতো যে জিনিস, এটাকে আমরা জানি, এটাকে বলা হতেছে অগ্নাশয়, মরিচের মতো। এই অগ্নাশয় থেকে আরো একটা নালী আসে, সেটা হতেছে অগ্নাশয় নালী। কি নালী আসে? অগ্নাশয় নালী। এই অগ্নাশয় নালীও কিন্তু কোথায় উন্মুক্ত হয় বলতো? ডিউডেনামের ঠিক এই পয়েন্টে, যে পয়েন্টের নামটা হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। তাহলে অ্যাম্পুলা অফ ভ্যাটারে উন্মুক্ত হচ্ছে কি বলতো? অভিন্ন পিত্তনালী এবং অগ্নাশয় নালী। এবং কোন নালী বলতো? অগ্নাশয় নালী। অগ্নাশয় নালী মাথায় রাখতে হবে। কোথায় উন্মুক্ত হচ্ছে? ক্ষুদ্রান্তের ডিউডেনামে। কয় নাম্বার পার্টে? 2 নাম্বার পার্টে। কিভাবে? এটা হচ্ছে 1 নাম্বার পার্ট, এটা হচ্ছে 2 নাম্বার পার্ট, আর এটা হচ্ছে 3 নাম্বার পার্ট। তাহলে এতটুকু অংশ এখানে ছিল আর কি, মূলত আমাদের বোঝার জন্য আর কি এটাতে। ওকে, আচ্ছা চলো, বোঝানো হয়েছে আর কি, এটাতে অলরেডি কমপ্লিট। এরপরে দেখো যকৃতের আণুবীক্ষণিক গঠন। যকৃতের একটা আবরণ থাকে, যে আবরণটাকে বলা হয় ক্যাপসুল। যে কোনো জিনিসের ক্যাপসুল খেলে তুমি দেখবে উপরের দিকে একটা শেল থাকে বা একটা আবরণ থাকে, তাহলে এটাকে বলা হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল বা গ্লিসন ক্যাপসুল। যকৃতের ভেতরে ফাঁকা ফাঁকা অংশগুলো থাকে, এই ছোট ছোট সাইনাস বা ক্ষুদ্র অংশকে বলা হয় সাইনোসয়েড। এবং এই সাইনোসয়েডের ভেতরে এক ধরনের ফ্যাগোসাইটিক কোষ থাকে, বুঝছো, যেটা কিনা যকৃতে যে বিভিন্ন ধরনের পচা পদার্থ থাকে, পচা বলতে রোগ জীবাণু যেগুলো থাকে আর কি, তাদেরকে খেয়ে ফেলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, তাকে মূলত বলা হচ্ছে কাফফার সেল। তাহলে বলো, যকৃতে ফ্যাগোসাইটোসিস করার জন্য কোন সেল থাকে? কাফফার সেল থাকে। আসো যকৃতের এখন ভূমিকার দিকে চলে আসবো। যকৃতের সঞ্চয় ভূমিকা এবং যকৃতের বিপাকীয় ভূমিকা ব্যাপক ইম্পর্টেন্ট, এবং এই টপিকটা কিন্তু বেশ কঠিনই বলা যায় আর কি। ওকে, তাহলে যকৃৎ আমাদের দেহের ওজনের কত গ্রাম বলো তো? 3 থেকে 5 গ্রাম। গুরুত্বপূর্ণ জিনিস। যকৃতে এটাকে বলা হয় জৈব রসায়নগার, কারণ এখানে 5 শতাধিকেরও বেশি জৈব বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে এটাকে বলা হচ্ছে দ্য অর্গানিক ল্যাবরেটরি, অথবা 5 শতাধিকেরও বেশি জৈবনিক কাজ এখানে মূলত সংঘটিত হয়। ওকে, হলো। চলো, যকৃতের সঞ্চয় ভূমিকা, এটা সহজ, এটা মূলত সহজ। যেমন দেখো, গ্লাইকোজেন সঞ্চয় করে। আমরা এই যে ইফতারের সময় যে এত কিছু খাই, এগুলো তো গ্লুকোজে কনভার্ট হয়, কিন্তু অতিরিক্ত গ্লুকোজ কোথায় যাবে? অতিরিক্ত গ্লুকোজ যকৃতে জমা হয় গ্লাইকোজেন রূপে। তাহলে গ্লাইকোজেন সঞ্চয় করে। এবং রক্তের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনে রূপান্তরিত হয়। দেখো, গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লাইকো মানে গ্লাইকোজেন, আর জেনেসিস মানে তৈরি করা। তাহলে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় কিসে পরিণত হয়? গ্লাইকোজেনে। কোথায় জমা হয়? যকৃতে। এতে সহায়তা করে কোন হরমোন? এতে সহায়তা করে মূলত ইনসুলিন হরমোন। কোন হরমোন? ইনসুলিন হরমোন। আসো, রক্ত সঞ্চয়, ব্লাড রিজার্ভার বলা হয় কিন্তু যকৃতকে। যকৃতে কিন্তু প্রচুর রক্ত জমা থাকে, সেটা হচ্ছে প্রায় 1500 ml। কত ml? 1500 ml। ওকে, মনে থাকবে এই জিনিসটা। চলো, ভিটামিন সঞ্চয়। ভিটামিন সঞ্চয়, ফ্যাটে দ্রবণে ভিটামিন এ, ডি, ই, কে, আর পানিতে দ্রবণে ভিটামিন বি, সি। এবং দেখো, সায়ানোকোবালামিন দরকার। ভিটামিন বি12 কে সায়ানোকোবালামিন বলে। বি9 আমরা জানি এটাকে ফলিক অ্যাসিড বলে। এখন বি12 এবং ফলিক অ্যাসিড অস্থিমজ্জায় লোহিত কণিকা তৈরিতে প্রয়োজন হয়, মানে কোবালামিন এবং ফলিক অ্যাসিড অস্থিমজ্জায় আরবিসি তৈরিতে প্রয়োজন হয়। এই জন্য প্রেগনেন্ট উমেনদেরকে আমরা বি12 এবং বি9 এই দুইটা একসাথে দিই আর কি। পিত্তরস সঞ্চয়, যকৃৎ পিত্তরসকে মানে পিত্তরস, আচ্ছা একটা কথা বলি আর কি, পিত্তরস সঞ্চয় করে কি? এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। পিত্তরস সঞ্চয় করে পিত্তথলি, কিন্তু পিত্ত উৎপাদন করে কে? যকৃৎ। তাহলে পিত্ত উৎপাদন হয় যকৃতে, ডান যকৃৎ নালী এবং বাম যকৃৎ নালী মিলে এসে পরবর্তীতে জমা হয় পিত্তথলিতে। তাহলে পিত্তথলি কিন্তু পিত্তরস উৎপাদন করে না, পিত্ত রস উৎপাদন করে যকৃৎ। আর পিত্তরসকে জমা রাখে কে বলতো? জমা রাখে মূলত পিত্তথলি। তাহলে যকৃৎ কতটুকু পিত্তরস ক্ষরণ করতে পারে দিনে? 400 থেকে 800 ml। গেল। এরপরে দেখো, চর্বি এবং অ্যামাইনো অ্যাসিড সঞ্চয় করবে, ভালো। খনিজ সঞ্চয় করবে, এটাও খনিজ সঞ্চয় করে, ভালো। এবং লৌহের যে অংশ থাকে, লৌহের অংশটা যকৃতে ফেরিটিন হিসেবে জমা থাকে। আবারও বলো, ফেরাস না কিন্তু, কোন রূপে? ফেরিক মানে ফেরিটিন রূপে মূলত এখানে জমা থাকে। গেল এটাতে। এখন আসো যকৃৎ বিপাকীয় ভূমিকা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যকৃৎ 3 ধরনের খাবারের বিপাক করে। শর্করা জাত খাবারেরও বিপাক করবে, প্রোটিন জাত খাবারেরও বিপাক করবে, এবং লিপিড জাত খাবারেরও বিপাক করবে। চলো এখানে দিকে একটু খেয়াল করি। দেখো, গ্লাইকোজেনেসিস ক্লিয়ার, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস
এবং দেখো লাইপোজেনেসিস, চমৎকার কিছু ওয়ার্ড এখানে আমাদের এখানে বলা হয়েছে। এই ওয়ার্ডগুলো দিকে আমরা একটু খেয়াল করি। দেখো গ্লাইকোজেনেসিস মানেটা কি? জেনেসিস মানে তৈরি করা, তাহলে গ্লাইকোজেনেসিস বলতে গ্লাইকোজেন তৈরি করা। তাহলে গ্লাইকোজেন তৈরি হচ্ছে কই থেকে? গ্লুকোজ থেকে। তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি প্রক্রিয়া। বলতো এই গ্লাইকোজেন কোথায় জমা হচ্ছে? যকৃতে জমা হচ্ছে। ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমা, রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেওয়া। তাহলে চিনিটা যায় কোথায়? গ্লুকোজটা যায় কোথায়? কোষের ভেতরে চলে যায়। মানে ইনসুলিন কি কাজ করতেছে? রক্ত থেকে চিনি বা গ্লুকোজটা নিয়ে কোষের ভেতরে ঢুকাই দিতেছে। তার মানে ইনসুলিন কি বলা যায় না যে কোষে গ্লুকোজ বা চিনির পরিমাণ বাড়াচ্ছে? একই তো জিনিস, রক্ত থেকে টেনে নিয়ে ঢুকাচ্ছে কোথায়? কোষের ভেতরে। তাহলে দেখো গ্লুকোজ, অতিরিক্ত গ্লুকোজ পরিণত হইতেছে গ্লাইকোজেনে, কোথায় ঢুকাইতেছে? যকৃতে। তার মানে কি গ্লুকোজের পরিমাণ কমানো হইতেছে। এন্ড কমানোর কাজ করবে কে? লজিক্যালি কে করবে? গ্লুকাগন নাকি ইনসুলিন? অবশ্যই চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ কমায় ইনসুলিন। তাহলে এটা মূলত ইনসুলিনের সহায়তায় হয়ে থাকে। তাহলে গ্লাইকোজেনেসিস কার সহায়তায় হয়ে থাকে? ইনসুলিনের সহায়তায় হয়ে থাকে। চলো গ্লুকোনিওজেনেসিস। গ্লুকো মানে কি? গ্লুকোজ, নিও মানে নতুন, জেনেসিস মানে তৈরি করা, মানে নতুন গ্লুকোজ তৈরি করা। তার মানেটা কি? শর্করা জাত খাবার থেকে, মানে ধরে রাখো যুদ্ধ বিগ্রহ চলতেছে, খাবার পায় নাই, তাহলে নন কার্বোহাইড্রেট জাত খাবার থেকে যখন কার্বোহাইড্রেট বা গ্লুকোজ উৎপাদন হবে তখন সেটাকে বলা হবে গ্লুকোনিওজেনেসিস। এবং এটা কিন্তু একটা এমার্জেন্সি প্রসেস, এমার্জেন্সি প্রসেস। ওকে, সব সময় নর্মাল ভাবে কিন্তু গ্লুকোনিওজেনেসিস চলে না। তার মানেটা কি বলতো? নন কার্বোহাইড্রেট বলতে কি বোঝাই? লিপিডকে বোঝাই আর প্রোটিনকে বোঝাই। তাহলে লিপিড এবং প্রোটিন থেকে যখন উল্টা পথে গ্লুকোজ তৈরি হবে তখনই সেটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। তাহলে একটা জিনিসের দিকে খেয়াল করি, দেখো সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস হলো, গ্লুকোনিওজেনেসিসের তৈরি হইলোটা কি? গ্লুকোজ। গ্লুকোজ তো রক্তে থাকে, তার মানে রক্তে গ্লুকোজের পরিমাণ কি হইলো? বেড়ে গেল না? তো গ্লুকোজের পরিমাণ রক্তে বাড়ানো কাজ কার? ইনসুলিনের? গ্লুকোজের পরিমাণ রক্তে বাড়ানোর কাজ হতেছে গ্লুকাগনের। কার কাজ? গ্লুকাগন। তাহলে দেখো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অশর্করাজাত খাদ্য উৎপাদন থেকে গ্লুকোজ উৎপাদন হয় তাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস এটি উপচিতিমূলক বিক্রিয়া। এটা উপচিতিমূলক কি বিক্রিয়া? উপচিতিমূলক পরবর্তীতে বুঝবে, এখানে নাই। বাট এখানে মূলত কোন হরমোন কাজ করে বলতো? গ্লুকাগন হরমোন। তাহলে তুমি কনসেপ্ট দেখতেছো, যখন রক্তে গ্লুকোজের পরিমাণ কম তখন কাজ করতেছে ইনসুলিন, আর যখন রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি তখন কাজ করতেছে ওই গ্লুকাগন। তাহলে দেখবা ভুল যাবে না। চলো গ্লাইকোজেনোলাইসিস মানেটা কি? গ্লাইকো মানে গ্লাইকোজেন, আর লাইসিস মানে কি? তৈরি করা। তাহলে বলো তো গ্লাইকোজেনকে ভাঙলে উল্টা পথে আমরা কি পাবো? গ্লুকোজ পাবো। তাহলে গ্লুকোজ যদি পাই তাহলে তো রক্তে তো গ্লুকোজ থাকে, রক্তে কিন্তু গ্লাইকোজেন থাকে না। তার মানে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে। এখন রক্তে যদি গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তাহলে ওইখানে অবশ্যই কোন হরমোন কাজ করবে? ওই আবারও একই গ্লুকাগন হরমোন, এবং এর সাথে আরো একটা যোগ হবে, সেটা হচ্ছে এপিনেফ্রিন হরমোন। তাহলে দেখো গ্লাইকোজেনোলাইসিসে রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হয়। এখানে কাজ করবে এপিনেফ্রিন এবং গ্লুকাগন হরমোন। এপিনেফ্রিন এবং কোন হরমোন? গ্লুকাগন হরমোন। আর দেখো লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস মানেটা কি? রক্তে গ্লুকোজের মাত্রা যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে গ্লুকোজ পরিণত হবে লিপিডে। লিপিডে বলতে কিসে পরিণত হবে? মূলত ট্রাইগ্লিসারাইডে পরিণত হবে, ট্রাইগ্লিসারাইডে পরিণত হবে। আর এই ট্রাইগ্লিসারাইড খারাপ জিনিস, এটার কারণে কি হইতে পারে বলতো? হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে আর কি। এবং এখানে মূলত যে হরমোনটা কাজ করবে সেটা হইতেছে কি বলতো? ইনসুলিন। কেন? কারণ বলতো এখানে উৎপাদন হতেছে টিজি। টিজি মানে কি? এটা কি গ্লুকোজ? না, গ্লুকোজ না। তাহলে গ্লুকোজের পরিমাণ তো কমাতে গিয়েই তো এটা টিজিতে পরিণত হইলো। তার মানে গ্লুকোজের পরিমাণ যেহেতু কমাইতে হইতেছে, দ্যাটস এখানেও কাজ করছে ইনসুলিন হরমোন। কোন হরমোন? ইনসুলিন। তাহলে মুখস্থ না করে তুমি একটা জিনিসে খেয়াল করবা যে রক্তে কি গ্লুকোজের পরিমাণ কমতেছে? রক্তে যদি গ্লুকোজের পরিমাণ কমে তাহলে সেটা কাজ করবে ইনসুলিন, আর যদি রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে তাহলে সেখানে কাজ করবে কোনটা বলতো? গ্লুকাগন। গ্লুকাগন। ওকে, এতটুকু যারা বুঝবা, আমার মনে হয় যারা এই ক্লাসটা করবা আর কি, ইনশাল্লাহ অনেক কিছু তোমরা বুঝে ফেলবা আর কি এটাতে। চলো হয়ে গেছে আর কি এটাতে। এরপর দিকে চলে আসো, দেখো প্রোটিন বিপাক। কি বিপাক? প্রোটিন বিপাক। এখানে দেখো লেখা রয়েছে ডিঅ্যামিনেশন। ডি মানে নাই, আর অ্যামিন মূলক
অ্যামিন মূলক অপসারণকে মানে নাইকে বলা হইতেছে অ্যামিন মূলক, মানে এই যে দেখো NH2, অ্যামিন মূলক অপসারণকে বলা হচ্ছে ডিঅ্যামিনেশন। আর এই ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় উৎপাদন হইতেছে, দেখো ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় কিটো অ্যাসিড এবং অ্যামিন মূলক তৈরি হয়। এই কিটো অ্যাসিডটা শক্তি উৎপাদনের জন্য ক্রেস চক্রে চলে যায়, কিটো অ্যাসিড শক্তি উৎপাদন করে। আর এই যে অ্যামিন মূলক থাকে এর সাথে একটা হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে উৎপাদন করে অ্যামোনিয়া, রাইট? আর এই অ্যামোনিয়া যকৃতে একটা বিষাক্ত পদার্থ হিসেবে থাকে, যেটা অর্নিথিন চক্রের মাধ্যমে তৈরি করে ইউরিয়া। তাহলে বলো ইউরিয়া তৈরি হয় কোথায়, বৃক্কে নাকি যকৃতে? তাহলে ইউরিয়া তৈরি হবে যকৃতে। ইউরিয়া তৈরি হবে কোথায়? যকৃতে। আর বডি থেকে বের হয়ে যাবে কি রূপে? এটা মূত্র রূপে বডি থেকে নির্গত হবে। খুব ইম্পর্টেন্ট, অর্নিথিন চক্র। প্লাজমা প্রোটিন সংশ্লেষ, গামা গ্লোবুলিন ছাড়া প্রায় সকল ধরনের প্লাজমা প্রোটিন এখানে তৈরি হয়। অ্যালবুমিন, লিপোপ্রোটিন, ট্রান্সফেরিন, সেরোপ্লাজমিন, গ্লোবিউলিন, আলফা ফিটোপ্রোটিন, রক্ততঞ্চন ফ্যাক্টর। পরীক্ষাতে এটা আসে, বুঝছো? রক্ততঞ্চন ফ্যাক্টরটা দেখে আসো কি কি আছে আর কি। 13টা ফ্যাক্টরের মধ্যে 1, 2, 5, 7, 9, 10, 11, 12। আবার বলো, একসাথে বলো, 1, 2, 5, 7, 9, 10, 11, 12। আবার বলি কি কি, 1, 2, 5, 7, 9, 10, 11, 12। এই যে দেখো 8টা রক্ততঞ্চন ফ্যাক্টর তৈরি করতেছে মূলত যকৃৎ। হরমোন সংশ্লেষ, হরমোন কি তৈরি করে? যকৃতে মূলত অ্যানজিওটেনসিনোজেন হরমোন তৈরি হয়। কোন হরমোন তৈরি হয়? অ্যানজিওটেনসিনোজেন হরমোন। এটা ইনঅ্যাক্টিভ হরমোন। এই হরমোনকে কার্যকৃত করে মানে অ্যাক্টিভ করে বৃক্ক থেকে একটা রেনিন নামক এনজাইম আসে সেইটা, এবং তৈরি করবে হইতেছে অ্যানজিওটেনসিন। তাহলে যকৃৎ উৎপাদন করেছিল অ্যানজিওটেনসিনোজেন, যকৃৎ উৎপাদন করেছিল কি বলতো? অ্যানজিওটেনসিনোজেন। এটাকে সক্রিয় করলো কিডনি থেকে আসা রেনিন নামক এনজাইম, এসে উৎপাদন করলো অ্যানজিওটেনসিন। আর অ্যানজিওটেনসিনের কাজ হইতেছে রক্তনালীকে কি করে দেওয়া? সংকুচিত করা। তাহলে রক্তনালীকে সংকুচিত করলে রক্তচাপ বেড়ে যাবে। এছাড়াও অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন ক্ষরণ উৎসাহিত হয়। অ্যালডোস্টেরন ক্ষরণ একটা কাজ করে, সেটা হচ্ছে সোডিয়ামের মাত্রাকে সেটা রিঅ্যাবজর্ব করে বা বাড়িয়ে দেয়। এত কিছু লাগবে না তোমাদের, যদিও বা এত চিন্তা করিও না আর কি এটাতে। ওকে, আচ্ছা 3 নম্বরে চলে আসো। দেখো লেখা রয়েছে ফ্যাট বা লিপিড বিপাক। এটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না। দেখো একটা রিডিং দিবা, লাস্টে দেখো একটা মানে হাইলাইটার পয়েন্ট করে দেওয়া রয়েছে। যকৃতে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডের জারণ ঘটে, ফলে কিটোন বর্গীয় বস্তুগুলোর সৃষ্টি হয়। এই জাস্ট এতটুকু একটু মনে রাখো, তাহলে মূলত এনাফ এই জায়গাটাতে। ওকে, দেখি এরপরের দিকে চলে আসি। দেখো লোহিত রক্তকণিকা উৎপাদন এবং ভাঙন। লোহিত রক্তকণিকা উৎপাদন হয় যকৃতে, আবার 4 মাস পর পর ভেঙেও যায় যকৃতে। হিমোগ্লোবিনের ভাঙন, 120 দিন পর পর আমরা জানি রক্তকণিকা ভেঙে যায়। রক্তকণিকা ভেঙে যায় কোথায় কোথায়? দেখো যকৃৎ, প্লীহা এবং অস্থিমজ্জা। বাচ্চারা একটা জিনিস মনে রাখবা, যকৃৎ, প্লীহা এবং অস্থিমজ্জা এরা একই সাথে রক্ত উৎপাদনও করে, আবার একই সাথে রক্তকে কি করে ফেলে বলতো? নষ্ট করে ফেলে। হিম এবং গ্লোবিন, এখানে একটা জিনিসের দিকে তোমাদের একটু খেয়াল করি আর কি। চলো দেখি আর কি এটাতে। তার একটু আগের স্লাইডে যায় আর কি, এখানে যায় একটু। হিম এবং গ্লোবিনের যদি কথা আসে, তাহলে ধরে রাখো এটা হিমোগ্লোবিন। ওকে, দুইটা অংশে ভাগ হয়ে যায়। একটা অংশ হচ্ছে হিম আর আরেকটা অংশ হচ্ছে গ্লোবিন, তাই তো? এই গ্লোবিন হইতেছে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন যেটা কিনা রক্তরসে চলে যায়। এই হিম থেকে পরিবর্তিত উৎপাদন হবে বিলিভার্ডিন। বিলিভার্ডিন থেকে পরবর্তীতে উৎপাদন হবে বিলিরুবিন। ওকে, আর এই বিলিরুবিনের কালার হইতেছে কি বলতো? গাছের পাতা কি সবুজ নাকি? মনে রাখবে বিলিরুবিনের কালার সবসময় হয় হলুদ, আর বিলিভার্ডিনের কালার হয় গাছের পাতা সবুজ। এই যে দেখো বিলিরুবিন যদি বেড়ে যায় বডিতে, তখন একটা রোগ হয়, তখন সেটাকে বলা হয় জন্ডিস রোগ। কোন রোগ বলা হয় বলতো? জন্ডিস রোগ বলা হয়। এই কথাটা এখানে বলছে আর কি, সামনের ওইখানে এই কথাটাই বলা হয়েছে আর কি এটাতে। এই যে দেখো বিলিরুবিন, বিলিভার্ডিন এটা। তারপরে দেখো লেখা হচ্ছে পিত্ত উৎপাদন। স্বাভাবিক পিত্ত উৎপাদন কে করবে? যকৃৎ। আর পিত্ত জমা রাখে কে? পিত্তথলি। আর এখানে কিছু লবণ থাকে, সোডিয়াম এবং পটাশিয়ামের লবণ, এটাকে বলা হয় সোডিয়াম গ্লাইকোকোলেট
বা পটাশিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টোরোকোলেট বা পটাশিয়াম টোরোকোলেট। হরমোন সংশ্লেষ, ওই অ্যানজিওটেনসিনোজেন, রেনিন যা দেওয়া আছে তাই। হরমোনের ভাঙন, কিছু কিছু হরমোন খুব দ্রুত গতিতে ভেঙে যায়, বুঝছো? এর মধ্যে পুরুষদের যে হরমোন এটা খুবই দ্রুত ভেঙে যায়, অ্যালডোস্টেরন এবং টেস্টোস্টেরন, স্পেশালি টেস্টোস্টেরন হরমোন খুবই দ্রুত ভেঙে যায়, অন্যান্য হরমোন এত দ্রুত মানে ভাঙে না। টক্সিন এবং বিষ অপসারণে কাজ করে। তাপ উৎপাদন, এটা একটু মনে রাখবে, গুরুত্বপূর্ণ জিনিস। যদি বলা হয় তাপ উৎপাদন তাহলে মনে রাখবা যকৃৎ, আর যদি কখনো বলা হয় তাপ নিয়ন্ত্রণ, তাপ নিয়ন্ত্রণ, ওকে, নিয়ন্ত্রণ করবে কে? অগ্নাশয়। বলো, নিয়ন্ত্রণ করবে কে বলো তো? অগ্নাশয়। তাহলে তাপ উৎপাদন করবে কে? যকৃৎ। আর তাপ নিয়ন্ত্রণ করবে কে? অগ্নাশয়। তারপরে দেখো রক্ত ব্যাকটেরিয়া মুক্ত রাখা কে রাখবে? ওই কাফার কোষ খাওয়া দাওয়া করে সবকিছু নষ্ট করে ফেলবে আর কি এটাতে। ওকে, এই হইতেছে মূলত কাহিনী। এদিকে আমাদের পড়া শেষ, ইমালসিফিকেশন, এডিই কে। ওকে, এই হইতেছে আমাদের যকৃৎ। বলো, যারা যারা ক্লাসটা করলা যকৃৎ নিয়ে তারা আমাকে একটু রিভিউ দাও, একটু রিভিউ এখন দাও আর কি। তোমাদের একটু রিভিউ আমি একটু শুনি। যকৃৎ নিয়ে অনেকক্ষণ ধরে ক্লাস হইলো আর কি আমাদের। যারা যারা ক্লাস করলা একটু বলো। তানভীর, লিভারের মোটামুটি তোমাদের A to Z করাই ফেলছি ভাই লিভারের, বুঝছো? লিভারের আর ওই রকম মানে আসার মতো কোনো কিছু আর বাদ দিই নাই। মাথা যদি একটু ঠান্ডা রেখে ক্লাসটা করো, আবারও যদি কোনো জায়গাতে সুযোগ থাকে তাহলে দেখবো যে হয়ে গেছে আর কি। তোমার লিভার নিয়ে আর টেনশন করার সুযোগ নাই আর কি খুব বেশি। ওকে, চলো এরপর আমরা যাবো একটু অগ্নাশয়। অগ্নাশয়ের পরবর্তীতে আমরা আরো কিছু জিনিসের দিকে একটু নজর দিব আর কি এটাতে। ওকে, আচ্ছা চলো দেখি অগ্নাশয়ের দিকে যাই আর কি। দেখো অগ্নাশয়, অগ্নাশয় থেকে একটু ছোট পড়াশোনা, অগ্নাশয় খুব বেশি বড় না, আসলটা আমরা পড়ে ফেলছি আর কি। অগ্নাশয়ের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে মূলত মরিচের মতো। অগ্নাশয় কিসের মতো? মরিচের মতো। এবং এটা লেন্থ দেওয়া রয়েছে দেখো 12 থেকে 15 সেন্টিমিটার এবং ব্রেথ হইতেছে 5 সেন্টিমিটার। এই যে এটা হচ্ছে লেন্থ 12 থেকে 15, আর এটা হচ্ছে তার ব্রেথ, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এটাকে বলা হচ্ছে মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি একটু আগে পড়ছিলাম যকৃৎ, যকৃৎকেও মিশ্র গ্রন্থি বলা হয়। আরো দুইটা মিশ্র গ্রন্থি রয়েছে, একটু শুনে রাখো জাস্ট। একটা হচ্ছে শুক্রাশয় এবং আরেকটা হচ্ছে ডিম্বাশয়। তাহলে মানুষের বডিতে মিশ্র গ্রন্থি মূলত 4টা বা 5টা, এর মধ্যে সবচেয়ে পরিচিত হচ্ছে অগ্নাশয়, এরপরে যকৃৎ, এরপরে শুক্রাশয় এবং ডিম্বাশয়। ওকে, অগ্নাশয়ের ক্ষেত্রে দেখো অগ্নাশয়ের গ্রন্থিগুলো থেকে ছোট ছোট নালিকা বের হয়ে একত্রিত হয়, যার নাম হইতেছে দেখো উই সাং নালী। কি নালী বলতো?
উইসাং নালী। এই উইসাং নালীটা মানে হইতেছে অগ্নাশয় নালী। আর এই অগ্নাশয় নালী মূলত ডিউডেনামের কাছে পিত্তনালীর সাথে মিলিত হয়ে অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে ডিউডেনামে প্রবেশ করে। এই যে দেখো, এই যে পিত্তনালী বা উইসাং নালী এসে এই যে দেখো এইখানে যুক্ত হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটারে। এখানে এসে আরো একটা কি যুক্ত হয়, এই যে অভিন্ন অভিন্ন পিত্তনালী এসে এই ডিউডেনামের 2 নম্বর পার্টে যুক্ত হচ্ছে। এই যুক্ত হওয়ার পয়েন্টটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার, যেটা একটু আগে আমি তোমাদেরকে দেখাইছি। দেখো এটা যেহেতু মিশ্র গ্রন্থি, মানে এখানে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা উভয় থাকবে। বহিঃক্ষরা মানে এনজাইম ক্ষরণ করবে, আর অন্তঃক্ষরা মানে হরমোন ক্ষরণ করবে। বহিঃক্ষরা গ্রন্থি কি? অগ্নাশয়ের অসংখ্য লোবিউল বা অ্যাসিনাস থাকে। মানে লোবিউল বা অ্যাসিনাস বলতে এর গায়ে দেখছো ছোট ছোট গুটির মতো অংশ, এই গুটির মতো অংশকে বলা হচ্ছে অ্যাসিনাস বা লোবিউল। অ্যাসিনাস বা লোবিউল আর কি এটাতে। ওকে, অসংখ্য অ্যাসিনাস বা লোবিউল থাকবে। এই অ্যাসিনাস বা লোবিউল থেকেই মূলত অগ্নাশয় রস বের হয় আর কি। সকল অ্যাসিনাসের লুমেন বা ক্ষুদ্র অগ্নাশয় নালিকাগুলো একত্রিত হয়ে প্রধান অগ্নাশয় নালী বা উইসাং নালী গঠন করে। লোবিউল বা অ্যাসিনাস নালীযুক্ত, তাই একে সনাল গ্রন্থি বলা হয়। আর এখান থেকে যেহেতু এনজাইম আসে, এই জন্য এটাকে বলা হয় কি বহিঃক্ষরা গ্রন্থি। চলো আসো অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থির একটা গুচ্ছ থাকে যার নাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখানে 4 ধরনের কোষ পাওয়া যায়। এই যে দিস দ্য 4 টাইপ অফ সেলস, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, কি কি? আলফা, বিটা, ডেল্টা, পিপি। আলফা, বিটা, ডেল্টা, পিপি। পিপি মানে গামা। আলফা কোষ থেকে যেটা আসবে সেটা হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন সবসময় গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করবে। কোথায়? রক্তে। মাথায় রাখবা, রক্তে। তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। বিটা কোষ ক্ষরণ করবে কোনটা? বলে ইনসুলিন। ওকে, যেটা কিনা রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। রক্তে কমায়, কোষে না কিন্তু, রক্তে। ডেল্টা কোষ সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করে। সোমাটোস্ট্যাটিনের কাজই হইতেছে কি জানো? সবার বাধা দেওয়া, সবার পেছনে লাগা। মানে এবারটা আলফারেও বাধা দিবে, বিটাকেও বাধা দিবে। মানে যখনই আলফা বেশি ক্ষরণ হবে, আলফারে বলবে আলফা তুমি আর ক্ষরণ হবে না। যখন বিটা মানে ইনসুলিন বেশি ক্ষরণ হবে, তখন বলবে বিটা তুমি আর ক্ষরণ হবে না। ক্লিয়ার? তাহলে সোমাটোস্ট্যাটিনের কাজ হইতেছে বাধা দেওয়া, সবাই এসে বাধা দিবে। আর যে দেখো পিপি বা গামা সেল বা গামা কোষ, এটাকে হচ্ছে পিপি মানে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করে। প্যানক্রিয়াটিক কি ক্ষরণ করে? পলিপেপটাইড ক্ষরণ করে। শেষ। এখান থেকে এমসিকিউ চলে আসে, ধরে রাখো তোমাদের আর কি। পিএইচ একটু দরকার। অগ্নাশয় একটু ক্ষারীয় টাইপের এবং এটা পিএইচ হইতেছে 8 থেকে 8.3। এটা যদি আসে, আসতেই পারে 8 থেকে 8.3 হয়ে গেছে আর কি মূলত এটাতে। এরপরে গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থির এইখানে মূলত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একজন পূর্ণবয়স্ক মানুষ। ও একটা কথা ভুলে গেলাম, সেটা হচ্ছে অগ্নাশয় একটা গুরুত্বপূর্ণ কাজ করে। বলো, দেহের তাপ নিয়ন্ত্রণ। একটু আগে লিখে দিয়েছিলাম আর কি, বুঝছো? দেহের তাপ উৎপাদন যদি হয় তাহলে হবে যকৃৎ, আর দেহের তাপ নিয়ন্ত্রণ যদি হয় তাহলে সেটা হবে কি বলো? সেটা হবে মূলত অগ্নাশয়। গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি মূলত যে হোক গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে। গ্যাস্ট্রিক জুস দিনে ক্ষরণ হয় কত লিটার? 2 লিটার। এখন দেখো এখানে কিছু কিছু কোষ দ্বারা রয়েছে, এটা একটু আমাদের জানা দরকার। অক্সেন্টিক সেল, মিউকাস কোষ, আর্জেন্টাইন সেল, এটাকে আমি আবার বলি আর্জেন্টিনা সেল। আর আরেকটা হচ্ছে জাইমোজেনিক কোষ। কি কোষ? জাইমোজেনিক কোষ। এর মধ্যে সবচেয়ে যেটা বেশি আছে সেটা হচ্ছে অক্সেন্টিক সেল। অক্সেন্টিক সেল মূলত প্যারাইটাল কোষ, যার অপর নাম প্যারাইটাল কোষ। এখান থেকে খরিত হয় মূলত HCl এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর, যা উৎপাদন করে ভিটামিন B12 শোষণে সহায়তা করে। তাহলে বলো তো, প্যারাইটাল সেল বা অক্সেন্টিক সেল মূলত এই সেল ক্ষরণ করবে। এছাড়াও ওরা একটা ফ্যাক্টর ক্ষরণ করে যাকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল, যেটা ভিটামিন B12 মানে সায়ানোকোবালামিনকে শোষণে সহায়তা করে। মিউকাস কোষ মিউকাস ক্ষরণ করবে। আর্জেন্টাফিন, এটা আবার গুরুত্বপূর্ণ। আর্জেন্টাফিন ক্ষরণ করবে কি বলতো? সেরোটোনিন। সেরোটোনিন। সেরোটোনিন আবার কি করে জানো? যে কোনো জিনিসকে সংকুচিত করতে সহায়তা করে। জাইমোজেনিক। জাইমোজেনিককে বলা হচ্ছে চিপ সেল বা চিপ কোষ। জাইমোজেনিককে কি বলা হচ্ছে? চিপ সেল বা চিপ কোষ। এটা একটু মাথায় রাখতে হবে। বাট গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অক্সেন্টিক সেল। ওকে, গ্যাস্ট্রিক কোষ, এন্টেরোক্রোমাফিন, লাগতেছে না এত কিছু, এদিকে যাচ্ছি না। এদিকে সাক্কাস এন্টেরিকাস, এখানে একটা চলে আসে আর কি। দেখো আন্তরিক রস মানে ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত্র। আন্তরিক রসের আরেকটা নাম হচ্ছে সাক্কাস এন্টেরিকাস। এটা একটু দেখো আর কি, সাক্কাস এন্টেরিকাস। এখানে এটা আছে, এটা পড়া শেষ এগুলো আমাদের। এইদিকে শেষ পিত্তরস। পরিপাকের স্নায়ুতন্ত্র বা হরমোনের ভূমিকা, এটা আমরা একটু পরবর্তীতে একটু দেখবো নি আর কি এটাতে। আচ্ছা চলো আমরা একটু এমসিকিউ সলভের দিকে যাই। অনেকক্ষণ তো পড়লাম আর কি আমরা, তাই না? আচ্ছা হ্যাঁ, হরমোন আর এনজাইম গুলো আমি তোমাদেরকে বুঝাই দেবো, এখন আসে না ওই টাইমটা।
বুঝাই দিব ভাই, বুঝাই দিব, টেনশন খাইও না, বুঝাই দিব আর কি। এটাতে তোমাদের তো মনে হইতেছে পুরো মেডিকেল ক্লাস নিতেছে, যেমনে পড়াইতেছে আর কি, নিজের কাছে মনে হইতেছে মেডিকেল ক্লাস যেমনে পোলাপানদের করাই ওই রকম জিএসটি ক্লাস মনে হইতেছে না আর কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর আল্লাহ তোমাদেরকে সহায় হোক, সৃষ্টিকর্তা তোমাদের সহায় হোক। এই যে যারা কষ্ট করে লাইভ ক্লাস গ্রহণ করছো, আমি আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করবো, যাতে তোমাদের এই পরিশ্রমগুলো যাতে বৃথা না যায় আর কি। নাথিং গোজ আনপেইড। আসো এমসিকিউর দিকে যাই আর কি। বাবা রে বাবা, কত কিছু পড়ে ফেললাম। হ্যাঁ চলো, কি বলছে, মানুষের যকৃতের বাহিরের দিকে আবৃতকারী পর্দার নাম কি? যকৃতের বাইরের দিকে আবৃতকারী পর্দার নাম কি? আমরা জানি একটা ক্যাপসুল। কি ক্যাপসুল? গ্লিসন্স ক্যাপসুল। কি ক্যাপসুল? গ্লিসন্স ক্যাপসুল, বা এখানে দেওয়া রয়েছে গ্লিসন ক্যাপসুল, ওই একই জিনিস, তুমি যেটা পারো দাও, প্রবলেম নাই। গ্লিসন্স ক্যাপসুল, ওকে। আচ্ছা, রেনাল ক্যাপসুল তো হবে না ভাই, কিডনিতে থাকে রেনাল ক্যাপসুল। চলো এর পরের দিকে চলে যায়, 22 নাম্বার। গ্লাইকোজেন জমা থাকে কোথায়? হাই রে হাই, কত সহজ একটা প্রশ্ন দিছে বলো। গ্লাইকোজেন জমা থাকে, এই যে দেখছো বই পড়ার মাহাত্ম্য কি, গ্লাইকোজেন জমা থাকে যকৃতে। কোথায় জমা থাকে? যকৃতে। ওকে, চলো এর পরের দিকে যাই আর কি। দেখো 23 নাম্বার, যকৃৎ কি পরিমাণ রক্ত সঞ্চয় রাখতে পারে? এটা তো আমরা জানি, যকৃৎ মূলত রক্ত সঞ্চয় রাখে কত ml বলো তো? যকৃৎ মূলত সঞ্চয় রাখে 1500 ml। কত ml? 1500 ml। ওকে, মনে যেন থাকে। আচ্ছা, ওকে। আরো একটা জিনিসকে বলা হয় ব্লাড রিজার্ভার। ব্লাড ব্যাংক বলা হয় দুইটা জিনিসকে, যদি কখনো আসে তোমাদের ব্লাড ব্যাংক। ব্লাড ব্যাংক বলা হয় দুইটা জিনিসকে, একটাকে বলা হয় লিভারকে, LIVER লিভার, আর আরেকটা হচ্ছে স্প্লিন, SPLEEN স্প্লিন। লিভার এবং স্প্লিনকে বলা হয় ব্লাড ব্যাংক। ব্লাড ব্যাংক মানে এখানে রক্ত জমা থাকে, লিভারে সবচেয়ে বেশি থাকে। লিভারে মূলত থাকে 1500 ml, ওকে। আর স্প্লিনে থাকে 800 ml থেকে 1000 ml এর মতো। যাই হোক, এটা মানে এক এক বই এক একটা দেওয়া থাকে, বাট লিভারটা মনে রেখো। চলো এরপরে দেখে যাই আর কি। 24 নাম্বার, কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? যকৃতে সঞ্চিত হয় কোন ভিটামিন বলো তো আর কি। আমরা জানি যকৃতে সঞ্চিত হচ্ছে মূলত ADE চর্বিতে দ্রবণীয় ভিটামিন, আর পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটা? বি এবং সি। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? ভিটামিন 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 কোনটা? ভিটামিন সি। আচ্ছা, কিন্তু যকৃতে সঞ্চিত হয় আরো একটা ভিটামিন, সেটা হচ্ছে ভিটামিন B12, বাট এখানে রাইট অ্যান্সার হবে ভিটামিন সি। ভিটামিন সি। চলো আমরা একটু দেখে ফেলি রাইট অ্যান্সারটা ভিটামিন সি, যে এটা একটু দেখে ফেলি। এটা নিয়ে একটু ওটার সাথে মিলতেছে না, না উত্তরের সাথে, উত্তরের সাথে তো মিললো না। উত্তর দেওয়া রয়েছে ভিটামিন B12, আমি দিয়ে দিলাম কি? আমি দিলাম ভিটামিন সি, তাই তো? চলো দেখি ভিটামিনের দিকে আসি। এই যে দেখো ভিটামিন সমূহ আর কি, দেখো ভিটামিন সঞ্চয় করে, দেখো কি কি? যকৃৎ স্নেহে দ্রবণীয় এবং পানিতে দ্রবণীয় ভিটামিন বি এবং সি, কোবালামিন B12 এবং এগুলান সবই মূলত সঞ্চয় করে আর কি। মানে রাইট অ্যান্সার মূলত সবই, বাট সবচেয়ে বেশির ক্ষেত্রে ভিটামিন বি এবং সি, এটা যেহেতু পানিতে দ্রবণীয়, রাইট অ্যান্সারটা এই দিকে যদি একটা করো, যদি একটা করো, তাহলে সবচেয়ে বেশি রাইট অ্যান্সারটা হবে মূলত কোনটা বলতো? ভিটামিন সি। ভিটামিন সি। বাট এখানে একটা পয়েন্ট দেওয়া উচিত ছিল, কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয় না। যদি না দিত তাহলে রাইট অ্যান্সার আমাদের হয়তো কোনটা জানো? ভিটামিন B3। এইটা হয়তো রাইট অ্যান্সার। এখানে একটু এটা ভুল করছে, কারণ ভিটামিন সি সঞ্চিত হয়, ভিটামিন B12 সঞ্চিত হয়, ভিটামিন B9 এটাও সঞ্চিত হয়। তাহলে প্রশ্নটা এখানে আসবে হয় না কোনটা? এটা হবে ভিটামিন B3। ভিটামিন B3 এইটা মূলত আমাদের রাইট অ্যান্সার আসবে আর কি, এখানে মাথায় রাখতে হবে এটা। চলো 24-এর উত্তর হচ্ছে এ। ভেরি গুড, 24-এর উত্তর তোমরা এ দিচ্ছ, তাই তো? আচ্ছা এ দাও, বাট এখানে একটু ঠিক করে দিলাম, ঠিক করে নিও। যকৃতে সঞ্চিত আয়রন কোনটি? আমরা জানি আয়রন কি রূপে থাকে, এখানে ফেরাস রূপে থাকে নাকি ফেরিক রূপে থাকে, মানে ফেরিটিন রূপে থাকে। কি রূপে থাকে বলো তো? ফেরিটিন রূপে থাকে। না, এটা তো একটাই উত্তর, তো একটাই পাচ্ছি আর কি আমরা। ওকে, কি রূপে থাকে? ফেরিটিন রূপে থাকে। 25-এর উত্তর হচ্ছে সি। চলো
26 ডিঅ্যামিনেশন প্রক্রিয়া কোথায় হয়? ডিঅ্যামিনেশন মানে কি? একটা অ্যামিন মূলক চলে যাওয়া। একটা অ্যামিন মূলক যদি চলে যায়, একটা অ্যামিন মূলক চলে যাওয়ার সাথে সাথে তার সাথে কি থাকে বলতো? কোন অ্যাসিড? কিটো ভাই, কিটো অ্যাসিড থাকে, তাই তো? কিটো অ্যাসিড আমাদের চলে যাচ্ছে কোথায়? শক্তি উৎপাদনে। কোথায় চলে যাচ্ছে? শক্তি উৎপাদনে। কোন চক্রে? ক্রেবস চক্রে। কোন চক্রে যাচ্ছে বলো? ক্রেবস চক্রে চলে যাচ্ছে। ওকে। আর NH2 এর সাথে একটা হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে উৎপাদন করছে অ্যামোনিয়া, NH3, যেটা কিনা অর্নিথিন চক্রের মাধ্যমে, কোন চক্র? অর্নি অর্নিথিন চক্রের মাধ্যমে কি উৎপাদন করতেছে বলতো? ইউরিয়া উৎপাদন করতেছে। কি উৎপাদন করছে? ইউরিয়া। ইউরিয়া কোথায় উৎপাদন হইতেছে? যকৃতে রে ভাই। কোথায়? যকৃতে। আর বের হয়ে যেতেছে কিসের মাধ্যমে? হিসুদে বের হয়ে যেতেছে, তাই না? কিডনির মাধ্যমে হিসুদে বের হয়ে যেতেছে এই যে ইউরিয়া। তাহলে রাইট অ্যান্সার হবে ডিএমিনেশন প্রক্রিয়া হয় কোথায়? যকৃতে। 26 উত্তরে, 26 উত্তর হচ্ছে এ। চলো 27, নিচের কোন চক্রটি ইউরিয়া তৈরির সাথে সম্পৃক্ত? ইউরিয়া তৈরির সাথে সম্পৃক্ত একটাই ভাই, কোনো কথাই হবে না, অর্নিথিন চক্র। কোন চক্র? অর্নিথিন। ক্রেবস চক্র তো কিটো অ্যাসিড মানে শক্তি উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। চলো যাই পরে দেখে যাই আর কি, দেখি 28 নাম্বার কি বলছে? কোনটি প্লাজমা প্রোটিন নয়? আমরা জানি গামা গ্লোবিউলিন বাদে সবকিছু তৈরি করে আর কি এটাতে। ওকে, দেখি ফাইব্রিনোজেন, অ্যালবুমিন, প্রোথ্রম্বিন নাকি বিলিরুবিন? কোনটি প্লাজমা প্রোটিন নয়? দেখি উত্তরটা দাও আর কি আমাকে, দেখি উত্তরটা দাও বাচ্চারা। প্লাজমা প্রোটিন নয় কোনটা? এর মধ্যে তো একটাই রয়েছে, ফাইব্রিনোজেন প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন এটাও প্লাজমা প্রোটিন আমরা জানি, প্রোথ্রম্বিন ক্লোজিং ফ্যাক্টর, ওই যে 1 2 5 7 9 10 11 12, ঠিক আছে, প্রোথ্রম্বিন। তাহলে একমাত্র রাইট অ্যান্সার কোনটা? বিলিরুবিন, যেটা কিনা ওই হিমোগ্লোবিন ভেঙে আমরা পাই। তাহলে প্লাজমা প্রোটিন নয় কোনটা বলো তো? বিলিরুবিন। বিলিরুবিনের কালার কি? হলুদ। আর হলুদ হলে একটা রোগ হয় সেটা আমরা জানি, সেটা কি? জন্ডিস। ওকে, চলো তারপরে চলে যাই, কাফার সেল থাকে কোথায়? কাফার সেল, ওকে, আমরা জানি কাফার সেল মূলত ফ্যাগোসাইটোসিস করে। কি করে? ফ্যাগো ফ্যাগোসাইটোসিস, তাই না? ফ্যাগোসাইটোসিস যদি করে তাহলে সেটা রাইট অ্যান্সার হবে মূলত কোনটা বলতো? কাফার কোষ থাকে মূলত যকৃতে। ওকে, কোথায় থাকে? যকৃতে আর কি। ওকে, রাইট অ্যান্সার যকৃতে ফ্যাগোসাইটোসিস করে। চলো 30 নাম্বার, পিত্ত নিচের কোন এনজাইমটিকে সক্রিয় করে? পিত্ত মানে পিত্তরস নিচের কোন এনজাইমটিকে সক্রিয় করে? এই প্রশ্নগুলো আমাদেরকে একটু কিন্তু বেশ ভাবায় আর কি, কোন ধরনের? পেপসিন, ট্রিপসিন, লাইপেজ নাকি অ্যামাইলেজ? চলো দেখি একটু উত্তরটা দাও, কি কি আসবে আর কি, তোমাদের দু একজনের উত্তরটা আমি একটু দেখি আর কি, কি কি আসে। কারণ পিত্তের সাথে একটা সম্পর্ক রয়েছে, যে ইমালসিফিকেশন, চর্বিজাত খাদ্যকে সে কেটে 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 একদম ফেনার মতো করে দেয় আর কি। তাহলে বলো পিত্তরস কোন ধরনের এনজাইমকে সক্রিয় করে বা সহায়তা করে? সেটা হচ্ছে পেপসিন। পেপসিন তা আমিষকে ভাঙে না, এটা রাইট অ্যান্সার হবে না। ট্রিপসিন এটাও আমিষকে ভাঙে, হবে না। অ্যামাইলেজ শর্করাকে ভাঙে, হবে না। তাহলে লাইপেজ যেটা কিনা লিপিডকে ভাঙে। আর পিত্তরস সবসময় বা পিত্ত লবণ সবসময় এই যে লিপিড জাতীয় খাবার ভাঙতে সহায়তা করে বেশি। তাহলে রাইট অ্যান্সার হবে 30-এর গ। 30-এর গ মানে লাইপেজ। 30-এর গ মানে কি? লাইপেজ হবে উত্তর। তিরিশের গ হবে কি? লাইপেজ। 30-এর গ কি হবে উত্তর? লাইপেজ। ওকে, তানভীর উত্তর দিয়েছে লাইপেজ, তানভীর। ওকে, মার্জিয়া 30-এর সি, হ্যাঁ লাইপেজ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, লাইপেজ। 1 ঘন্টা 35 মিনিট ক্লাস হয়ে গেল আমাদের, না? 37 মিনিটের দিকে চলে যাচ্ছে। আজকে ক্লাস প্রায় 2 ঘন্টার মতো লেগে যাবে আর কি, আমাদের মনে হচ্ছে আর কি এটাতে। তো যে হোক, সময় তো লাগছে একটু।
বলো ব্যাখ্যাগুলো দিয়ে তোমাদের কেমন মনে হচ্ছে আর কি? আজকে যে তো অনেকটা ক্লাস করলা আমার সাথে, প্রায় 7টা ক্লাস। এই 7টা ক্লাসে তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন, বা তোমাদের কোনো কিছু বলার যদি থাকে আর কি এই জায়গাটাতে? কারণ আমাদের তো রিসোর্স অনেকটাই লিমিটেড। এই লিমিটেড রিসোর্সের মধ্যে দিয়ে তোমাদেরকে যতটুকু সার্ভ করার যায় আর কি। হয়তো বা অনেকে ফ্রি কোর্স, যার কারণে তোমরা মনে করো ধুর কেমন হবে কেমন হবে না, এই জন্য হয়তো বা টাকা পয়সা দিয়ে না কিনলে এটা কেমন লাগে আর কি। ব্যাপারটা এরকম থাকে তো না? ফ্রি কোর্স হিসাবেই আমার মনে হয় না কখনো তোমাদের সাথে এরকম ভাবে ক্লাস, এই যে 7টা ক্লাস গেল, মনে হয় না যে আদৌ আমি ফ্রি কোর্সের ক্লাস নিচ্ছি আর কি। আমার পেইড হইলেও আমি যেভাবে নিতাম, ফ্রি হইলেও আমার মনে হচ্ছে একইভাবে আমি ক্লাস নিচ্ছি। কোনো ক্লাসের আমার আমার মতে আমার মনে হয় না ক্লাসের কোনো কোনো জায়গাতে কম বা বেশি এরকম কিছু না। এরপরে তোমাদের মতামত জানাও, এতটুকুই। আচ্ছা যাই হোক, চলো এরপরের দিকে আবার একটু শুরু করে দিই আর কি। আমরা এর পরের অংশ আবার আমরা একটু শুরু করি আর কি এটাতে। প্রত্যেক আধা ঘন্টা পর পর একটু ব্রেক দিতে হয় আমাকে, একটু বসে 2-1 মিনিট একটু রেস্ট নিতে হয়, নইলে খুবই কষ্ট হয়ে যায় আর কি। চলো চাই আর কি, এরপরে আবার শুরু করি আর কি আমরা। 30-এর পরবর্তীতে আমরা একটু চলে যাই 31 নাম্বার। অগ্ন্যাশয়ের এনজাইম নিঃসরণকারী গ্রন্থিকে কি বলা হয়? আমরা জানি অগ্ন্যাশয়ের এনজাইম কিন্তু হরমোনের কথা বলে নাই। এনজাইম নিঃসরণকারী গ্রন্থিকে বলা হচ্ছে কি বলতো? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স তো মূলত এটা ক্ষরণ করে কোনটা? এটা ক্ষরণ করে কিন্তু কি বলতো? হরমোন। তাহলে রাইট অ্যান্সার হবে কিন্তু অ্যাসিনাস, অ্যাসিনাই বা অ্যাসিনাস। ওকে ওকে, দেখো লেখা রয়েছে উইসাং নালী। উইসাং নালী মানে অগ্ন্যাশয় নালী। ওকে, অগ্ন্যাশয় নালী মূলত অ্যাম্পুল অফ ভ্যাটারে যুক্ত হয়, আর ব্রুনার্স গ্রন্থি এটাতে মূলত ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রে থাকে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 31-এর 2। চলো 32-এ যাই। পিত্তনালী কোথায় উন্মুক্ত হয়? ভাই রে ভাই, সবচেয়ে সহজ প্রশ্ন। পিত্তনালী উন্মুক্ত হয় অ্যাম্পুল অফ ভ্যাটারে। অ্যাম্পুল অফ ভ্যাটার কার অংশ? অ্যাম্পুল অফ ভ্যাটার একটারই অংশ, সেটা হচ্ছে ডিউটেনামের অংশ। দেখো একবার পড়াই দিলাম না, দেখো কতটা সহজ লাগে সবকিছু আর কি তোমাদের, একদম সহজ লাগবে আর কি জিনিসগুলো। ওকে, এই হইতেছে কথা। ওকে, চলো আসি এরপরের দিকে কি দেখি। তাহলে আমাদের বলছে কি 33 নাম্বার, অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে নিঃসৃত হয় কোনটা? আলফা, আলফা থেকে আসে গ্লুকাগন, তাই না? যেটা কিনা রক্তে কিসের পরিমাণ বাড়ায়? গ্লুকোজের পরিমাণ বাড়ায়। তাহলে এটা হইতেছে মূলত গ্লুকাগন। আর বিটা কোষ থেকে ক্ষরিত হয় কি বলতো? ইনসুলিন, যেটা কিনা রক্তে কিসের পরিমাণ কমায়? গ্লুকোজের পরিমাণটা কমিয়ে দেয়। ওকে, চলো এরপরে দেখো আমাদের মূলত 34 নাম্বারে যাই। পাকস্থলীর কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়? পাকস্থলীর যে কোষগুলো রয়েছে এর মধ্যে আমরা জানি একটা নাম ছিল কি বলতো? অক্সেন্টিক সেল, অথবা যার অপর নাম প্যারাইটাল সেল। তাহলে দেখো এখানে কি দেওয়া রয়েছে? প্যারাইটাল দেওয়া রয়েছে, যার অপর নাম ছিল কিন্তু অক্সেন্টিক। তাহলে প্যারাইটালের অপর নাম কি বলতো? অক্সেন্টিক সেল। কি নাম?
অক্সেন্টিক সেল, প্যারাইটালের অপর নাম কোন সেল? অক্সেন্টিক সেল থেকে খরিত হবে মূলত এই সেল। ওকে, আচ্ছা তাহলে রাইট অ্যান্সার হবে 34-এর 4। 34-এর কি 4। ওকে, চলো এরপরে 35-এর দিকে যায় আর কি। নিচের কোনটি ইন্ট্রিনসিক ফ্যাক্টরের কাজ? চমৎকার একটা কথা বলছে, ইন্ট্রিনসিক ফ্যাক্টর মূলত একটা কাজ করে, এটা হচ্ছে ভিটামিন B12 অ্যাবজর্পশনে সহায়তা করে। ভিটামিন B12 এর নাম হচ্ছে সায়ানোকোবালামিন। ওকে, সায়ানোকোবালামিন ভিটামিন B12 এর নাম। তাহলে এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর মূলত তৈরি করে কোনটা জানো? ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি করে প্যারাইটাল সেল অথবা অক্সেন্টিক সেল। এটা কি করে? ভিটামিন B12 এর শোষণে সহায়তা করে। খুবই চমৎকার একটা লাইন এটা, যারা একটু আগে আমি তোমাদের ব্যাখ্যা দিচ্ছি এটা তোমরা পারা উচিত তোমাদের আর কি। ভিটামিন B12 এর শোষণে সহায়তা করে আমাদের মূলত ইন্ট্রিনসিক ফ্যাক্টর। খুবই চমৎকার এটা তথ্যটা। ওকে, চল এর পরের দিকে চলে যাই আর কি। দেখি আমাদের বলেছে 36, সিক্রেটিন নিঃসৃত হয় কোথা থেকে? সিক্রেটিন প্রথম আবিষ্কৃত হরমোন। তাহলে যদি কখনো বলা হয় প্রথম আবিষ্কৃত হরমোন কোনটা? প্রথম আবিষ্কৃত হরমোন কোনটা? অবশ্যই সেটা হবে মূলত কোনটা বলতো? সিক্রেটিন আসে মূলত ক্ষুদ্রান্ত থেকে, আর ক্ষুদ্রান্তের প্রথম পার্টের নাম হচ্ছে ডিউডেনাম। স্টমাক থেকে আসে না, স্টমাক থেকে আসে গ্যাস্ট্রিন হরমোন। স্টমাক থেকে আসে কোন হরমোন? গ্যাস্ট্রিন, TRIN। কেন গ্যাস্ট্রিন? কারণ গ্যাস্ট্রো মানে পাকস্থলী। গ্যাস্ট্রো মানে কি? পাকস্থলী। অনেকে উত্তর দিতে পারো হচ্ছে প্যানক্রিয়াস। না ভাই, প্যানক্রিয়াস থেকে আসে না, এটা মূলত আসে সিক্রেটিন। কই থেকে আসে? সিক্রেটিন আসে ডিউডেনাম থেকে। সিক্রেটিন আসে কই থেকে? ডিউডেনাম থেকে। এটা একটু মনে রাখো, প্যানক্রিয়াস দিও না উত্তর। চলো এরপর দিকে চলে যাই। 37, মানুষের দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে বিবেচনা করা হয় কোনটাকে? এটা একটা চমৎকার মানে একটা প্রশ্ন আর কি। দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে চিহ্নিতকরণ করা হয় কোনটাকে? এটা হচ্ছে দেখো একটা স্নায়ুতন্ত্র থাকে, এটা হচ্ছে কাপ পেশি না, সুষুম্না কাণ্ড এটাও না, যকৃত না। রাইট অ্যান্সার হচ্ছে এন্টেরিক স্নায়ুতন্ত্র। কেন? ওই যে আমাদের যখন মূলত ক্ষুধা লাগে না, এই ক্ষুধার সংকেতগুলো আমাদের মস্তিষ্কে চলে যায়, এবং এই এন্টেরিক স্নায়ুতন্ত্র থাকে কোথায়? এন্টেরিক কথাটা আসে এন্টারো থেকে। এন্টারো মানে কি? ওকে, ENTERO, এন্টারো মানে ওই পরিপাক নালী সম্পর্কীয়। ওদের টোটালি পরিপাক নালীকে না জড়িয়ে রাখে একটা স্নায়ুতন্ত্র, যেটাকে বলা হয় এন্টেরিক স্নায়ুতন্ত্র। রাইট অ্যান্সার হবে এন্টেরিক স্নায়ুতন্ত্র। তাহলে আমাদের 37-এর উত্তর হচ্ছে গ, এন্টেরিক স্নায়ুতন্ত্র। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই। দেখি 38 নম্বরে, ক্ষুধার উদ্বেগ করে যে হরমোন। আমরা গ্রিল খাই না, গ্রিল, এটা আমি পড়াবো, হরমোনটা পড়াবো তোমাদের। আমরা গ্রিল খাই না, ওই যে গ্রিল, ওই গ্রিল থেকে আসছে মূলত গ্রিলিন হরমোন। তাহলে উদ্বেগ করে কোন হরমোন? গ্রিলিন হরমোন। বলো কোন হরমোন? গ্রিলিন হরমোন। চলো আমরা হরমোনের পার্টটা তোমাদের একটু পড়িয়ে দিই আর কি। আই হোপ সো তোমাদের এটা বেশ কাজে আসবে হরমোনের পার্টটাতে। চলো, হরমোন নাকি মনেই থাকে না তোমাদের, হরমোনে যাই। চলো, কোথায় গেলি রে হরমোন? এই যে হরমোন চলে আসছে, মাথায় রাখো। চলো আসো, দেখো খেয়াল করি, এই যে হরমোনের যাবতীয় যা আছে, গ্যাস্ট্রিন হরমোন। কোন হরমোন? গ্যাস্ট্রিন হরমোন। মনে রাখো, সবকিছু পড়াবো না, গুরুত্বপূর্ণ জিনিস গ্যাস্ট্রিন হরমোনের কাজটা হচ্ছে জি কোষ থেকে আসে। জি ফর গ্যাস্ট্রিন, জি ফর কি? মূলত জি কোষ। তাহলে এই যে গ্যাস্ট্রিন হরমোন, এটা মূলত আসে পাকস্থলী থেকে। তাহলে এটা দেখো, পাকস্থলী থেকে একটা জি কোষ থেকে মূলত গ্যাস্ট্রিন হরমোন আসে। ক্লিয়ার? এতটুকু শেষ। সিক্রেটিন হরমোন, এটা মূলত আসে কই থেকে? ডিউডেনাম থেকে, এবং এইটা মূলত প্রথম আবিষ্কৃত হরমোন। শেষ। কোলেসিস্টোকাইনিন, চমৎকার একটা জিনিস, আমি আগেই বলছি, কোলে মানে কি? পিত্ত। তাহলে কোলেসিস্টোকাইনিন পিত্তথলিকে দেয় একটা চাপা। পিত্তথলিকে চাপ দিলে বের হয় কি বলতো? পিত্ত রস বের হয়। পিত্তরস ক্ষরণ করে কে? পিত্তরস ক্ষরণ করে কিন্তু যকৃৎ, আর পিত্তরস জমা রাখে কে? পিত্তথলি। ওকে, তাহলে এখন দেখো কোলেসিস্টোকাইনিন বেটা কি করবে বলতো? পিত্তথলিকেও চাপ দিবে। আবার কোলেসিস্টোকাইনিনের আরেকটা নাম হইতেছে প্যানক্রিওজাইমিন। কারণ দেখো, ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে ক্ষরিত হরমোনটি অগ্ন্যাশয়ের বৃদ্ধি, বিকাশ এবং অগ্ন্যাশয়ের রসক্ষরণকে উদ্দীপ্ত করে। এটি পিত্তথলি থেকে পিত্তরস ক্ষরণে উদ্দীপ্ত করে। তার মানেটা কি? কোলেসিস্টোকাইনিন একই সাথে দুটো জায়গায় কাজ করে। একটা কাজ করে হইতেছে প্যানক্রিয়াসের উপরে, যার অপর নাম প্যানক্রিওজাইমিন, আর একটা কাজ করে পিত্তথলিকে দেয় একটা চাপা, মানে পিত্তথলি সংকোচনে কাজ করে। চলো, সোমাটোস্ট্যাটিন এই বেটা কি করে? সোমাটোস্ট্যাটিন অগ্ন্যাশয়ের ক্ষেত্রে দেখো, অগ্ন্যাশয় থেকে ক্ষরিত হয় এবং এই সবাইরে বাধা দিবে।
তাহলে যখনই তুমি দেখবা কাউকে বাধা দেওয়া হচ্ছে, বাধা দেওয়া হলেই তুমি সেটা কি দিবা বলো তো? সোমাটোস্ট্যাটিন। দেখো সোমাটোস্ট্যাটিন কি করে, এটা মূলত ডি কোষ থেকে খরিত হচ্ছে। কোন কোষ থেকে খরিত হচ্ছে? ডি কোষ থেকে খরিত হচ্ছে। এবং দেখো এটি গ্যাস্ট্রিনের ক্ষরণ নিবারণ করে, ফলে পাকস্থলী রসের ক্ষরণ হ্রাস পায়, মানে যে কোনো জিনিস বাধা দিতেছে। আবার এটি অগ্নাশয় রসের ক্ষরণও কমিয়ে দেয়, মানে সোমাটোস্ট্যাটিনের কাজই হতেছে বাধা দেওয়া, কমিয়ে দেওয়া। এন্টারোকাইনিন লাগবে না তো কিছু, পেপটাইড ওয়াই ওয়াই। ওকে, পেপটাইড ওয়াই ওয়াই এটা মূলত খাদ্যকে খুবই ধীর গতিতে নিয়ে যায়, যাতে করে অনেকক্ষণ ধরে পেটে খাবার থাকে। এন্টারোগ্যাস্ট্রন, এটা আবার একটা গুরুত্বপূর্ণ। এন্টারোগ্যাস্ট্রনের অপর নাম গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, এটা ক্ষুধা কমায়। এটা কি কমায়? ক্ষুধা কমায়। তাহলে এটা দেখো এন্টারোগ্যাস্ট্রন, এটা কি কমায় বলো তো? ক্ষুধা কমায়। এটা একটু মাথায় রাখতে হবে, কি কমায়? ক্ষুধা কমাই। চলো আসি এন্টারোক্রাইনিন, খুব বেশি লাগতেছে না। ডিওক্রাইনিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, ওকে এটাও পড়াইলাম না খুব বেশি। ভিল্লিকাইনিন এত বেশি গুরুত্বপূর্ণ নাই। চলো আসো ভেসাকটিভ ইন্টেস্টিনাল পেপটাইড, এটাও খুব বেশি পড়াইলাম না। পড়াবো এটাতে, দেখো ক্ষুধা এবং তৃপ্তি নিবারণকারী হরমোন। খেয়াল করে দেখবে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে গ্রিলিন হরমোন। এটা হচ্ছে ক্ষুধার উদ্রেক করে। গ্রিলিন হরমোন কি করে? গ্রিল খাইতে ইচ্ছা করে, ক্ষুধার উদ্রেক করে। আর খাওয়া দাওয়ার পরে বলি না গোপাল ভাঁড়ের মতো, আজকে পেট পড়ে খেলাম, তৃপ্তি নিয়ে খেলাম। দেখো রক্তের পিপি, পিপি মানে কি দেখো? প্যানক্রিয়াটিক পেপটাইড। এই যে দেখো পিপি মানে প্যানক্রিয়াটিক পেপটাইড। এবং পিওয়াইওয়াই, পিওয়াইওয়াই খাবারের তৃপ্তি সৃষ্টি করে। পিওয়াইওয়াই দেখো, পিওয়াইওয়াই মানে এই যে দেখো পেপটাইড ওয়াই ওয়াই। তাহলে বলো তো বাচ্চারা, ক্ষুধার উদ্রেক মানে ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে ভাব কে করে? গ্রিলিন। ওকে, আর তৃপ্তি মানে পেট পুরে খাইছি, এটাকে পিপি আর পিওয়াইওয়াই। পিপি এবং কে? পিওয়াইওয়াই। তাহলে পড়বা এইটা 13 নাম্বার গুরুত্বপূর্ণ, 7 নাম্বার গুরুত্বপূর্ণ, 4 নাম্বার গুরুত্বপূর্ণ, 3 2 1 দেখবা হয়ে গেছে আর কি, কমপ্লিট এটাতে। আসো গ্রিন, এরপরে চলে আসি 39 নম্বরে। দেখো বৃহদন্ত্রে ব্যাকটেরিয়ার মাধ্যমে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? আমরা জানি বৃহদন্ত্রে দুইটা ভিটামিন তৈরি হয়, একটা ভিটামিন কে এবং আরেকটা হচ্ছে ভিটামিন বি12। ওকে, ভিটামিন কে মূলত রক্ত তঞ্চনে সহায়তা করে, রক্ত তঞ্চনে সহায়তা করে। ওকে, আর ভিটামিন বি12 সেটা তো আমরা জানি সায়ানোকোবালামিন। তাহলে বলো এখানে কোন ভিটামিন আসবে? রাইট অ্যান্সার আসবে এ নাম্বার, ক নাম্বার উত্তর, মানে 39-এর উত্তর ক। 39-এর উত্তর ক। 40 নাম্বার চলে আসো। সাইনুসয়েড নিচের কোনটি শনাক্তকারী বৈশিষ্ট্য? সাইনাস কথাটা থেকে আসে সাইনুসয়েড। সাইনুসয়েড মানে ছোট ছোট গহ্বর। সাইনুসয়েড কার থাকে? যকৃতে থাকে, তাই না? কার থাকে বলো? যকৃতে থাকে। কথা শেষ। সাইনুসয়েড থাকে কার? যকৃতের। 40। ওকে, আচ্ছা এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি, দেখি। বলেছে 41, গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর কোন স্তরে থাকে? চমৎকার একটা কথা বলছে, গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর কোন স্তরে থাকে? আমরা জানি পাকস্থলীর স্তরের যদি কথা বলি, পাকস্থলীর স্তর হইতেছে 5 স্তর। পাকস্থলীর স্তর কয়টা? 5 স্তর। আর যদি বলা হয় পাকস্থলীর মসৃণ পেশি স্তর কতটি? মসৃণ পেশি স্তর, তাহলে পেশি স্তর হবে মূলত পাকস্থলীর 3টি। কয়টি? 3টি। তাহলে বলো গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর কোন স্তরে থাকে? গ্যাস্ট্রিক গ্রন্থি এটা মূলত থাকবে পাকস্থলীর লাস্টের দিকে। দেখো একদম ভেতরের দিকে যে স্তরটা থাকবে তাকে বলা হচ্ছে মিউকোসা স্তর। কোন স্তর? মিউকোসা স্তর। চলো আমি তোমাদেরকে একটু দেখাই দিই মিউকোসা স্তরটা। এটা যদি প্রশ্নে আসে, যদি আসে তাহলে আমরা যাতে পারি এটাতে প্র্যাকটিক্যালের দিকে যাব আর কি। আমরা এটা প্র্যাকটিক্যালে যাব। এই জায়গাটাতে খেয়াল করি, দেখো প্রাচীর, পাকস্থলীর প্রাচীরে মূলত স্তর থাকে কয়টা? 5টা। এটা হইতেছে একদম বাইরের স্তর। ওকে, বাইরের স্তরের নাম হচ্ছে সেরোসা। বাইরের স্তরের নাম কি? সেরোসা। আর একদম ভেতরের স্তরের নাম হচ্ছে মিউকোসা। আর এই মিউকোসাতেই দেখো গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো থাকে। এই যে দেখো গ্যাস্ট্রিক গ্রন্থি। তাহলে বলো গ্যাস্ট্রিক গ্রন্থি একদম ভেতরের স্তরে থাকতেছে কোথায়? মিউকোসা। আর একদম বাইরের স্তরের নাম কি বলো তো ভাই? সেরোসা। এটা একটু মাথায় রাখো। আর বলো মসৃণ পেশি স্তর কয়টা? 3টা। ইন টোটাল স্তর কয়টা? 5টা। ওকে, স্থূলতার সাথে নিচের কোন রোগটি সম্পর্কিত নয়? স্থূলতার সাথে কোন রোগটি সম্পর্কিত নয়? ক্যান্সার, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, স্ট্রোক নাকি উচ্চ রক্তচাপ? স্থূলতার সাথে দেখি উত্তর কে দেয় আর কি এটাতে। স্থূলতার সাথে সম্পৃক্ত নয় নিচের কোনটা? টাইপ 1 নাকি টাইপ 2? মনে রাখবা স্থূলতার সাথে, স্থূলতার সাথে আমাদের সম্পৃক্ত নয় টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, কারণ স্থূলতার সাথে সম্পৃক্ত হইতেছে টাইপ 2
যারা মোটা তাদের টাইপ 2 ডায়াবেটিস হয়, টাইপ 1 না। টাইপ 1 মূলত ধরে রাখো একটা জন্মগত বা ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা রোগ আর কি এটাতে। ওকে, এটা হচ্ছে টাইপ 2। চলো আমি তোমাদের এটা দেখাই দিচ্ছি, সমস্যা নাই। স্থূলতা আগে একটু পরে ফেলি, চলো স্থূলতার দিকে যাই। ওবেসিটি, স্বাভাবিক ওজনে কত পার্সেন্ট বেশি হলে সেটাকে ওবেসিটি বলি? 20% বেশি হইলে। এটার একক কি? বিএমআই, বডি মাস ইন্ডেক্স, কিলোগ্রাম পার মিটার স্কোয়ার। ওকে, যেমন দেহের ওজন কিলোগ্রাম এককে আর উচ্চতা মিটার স্কোয়ার এককে, এই জন্য এদের একক হচ্ছে কিলোগ্রাম পার মিটার স্কোয়ার। চলে আসো এইখান থেকে গুরুত্বপূর্ণ জিনিস, আন্ডারওয়েট। আন্ডারওয়েট হতেছে 18.5 কিলোগ্রাম পার মিটার স্কোয়ারের কম। নর্মাল বিএমআই কত? 18.5 থেকে 24.99 নর্মাল বিএমআই। আর পরীক্ষাতে সবচেয়ে বেশি আছে এইটা, 25 থেকে শুরু করে 29.99। এটাকে আমরা কি বলবো? স্থূলতা বলবো নাকি নর্মাল বলবো? না, এটা স্থূলতাও নয় নর্মালও নয়, এটাকে বলা হয় ওভারওয়েট, মানে অতিরিক্ত ওজন। অতিরিক্ত ওজন, ও এখনো ওবেজ হয় নাই, মানে স্থূল হয় নাই এখনো। আর যখনই সেটা 30 থেকে 34.99 চলে যাবে সেটা হচ্ছে স্থূলতার 1, 35 থেকে 39.99 স্থূলতার 2, আর 40-এর বেশি হইলে সেটাকে বলে স্থূলতার 3। এবং এইটাকে তখন বলা হবে বিভৎস স্থূলতা বা মরবিড স্থূলতা। মরবিড মানে একদম মৃত প্রায় অবস্থায়, এত বেশি মোটা হয়ে গেছে খাটেই ধরে না। তাদের ক্ষেত্রে বিএমআই কত হয়? 50 থেকে 100 কেজি পার মিটার স্কোয়ার। যাদের মূলত ধরা অনেক বেশি মোটা, তাদের মেদ কাটাকাটি করা, যেটা মানে ভুঁড়ি কেটে ফেলে তাদেরকে চিকন দেখানোর যে প্রসেস, যে প্রক্রিয়া, সেই চিকিৎসা বিজ্ঞানের নাম হচ্ছে ব্যারিয়াট্রিক্স। স্থূলতার কারণে কি কি রোগ হইতে পারে? হৃদরোগ হতে পারে। টাইপ 2 ডায়াবেটিস, বাবা টাইপ 1 না কিন্তু টাইপ 2। ক্যান্সার, স্তন ক্যান্সার, কোলন ক্যান্সার, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, যকৃৎ, পিত্তথলির অসুখ, স্লিপ অ্যাপনিয়া মানে অনেকে মনে করে যে ঘুমাচ্ছে, ওকে গলা কেউ টিপে ধরে মেরে ফেলতেছে, এইরকম মনে হয়। আর্থ্রাইটিস মানে বাত ব্যথা, বন্ধাত্ব মানে বাচ্চা কাচ্চা হয় না যারা বেশি মোটা হয় তাদের ক্ষেত্রে। স্থূলতার কারণ জিনগত কারণই মূলত 80%। জিনগত কারণ মূলত কি? 80%। নিদ্রাহীনতা, যারা 6 ঘন্টার কম ঘুমায়। ওকে, যারা কয় ঘন্টার কম ঘুমায়? 6 ঘন্টার কম ঘুমায়, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে যেতে পারে। এরপরে দেখো অসুখ, কিছু কিছু অসুখ রয়েছে আর কি, এই অসুখগুলো হইলে মূলত নারীদের স্থূলতা দেখা দিতে পারে। সবচেয়ে যেটা কমন সেটা হচ্ছে পিসিওএস। এটাকে বলা হয় পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটা হলে নারীরা মোটা হয়ে যেতে পারে। কুশিং সিনড্রোম, ওকে, এটা হচ্ছে ড্রাগ রিলেটেড, ঔষধ রিলেটেড এক ধরনের সিনড্রোম দেখা যেতে পারে। আর এটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, হাইপার না কিন্তু হাইপোথাইরয়েডিজম মানে কম থাইরয়েড, বাট এতে করে কিন্তু মানুষ মোটা হয়ে যায়। তাহলে মানুষ মোটা হইতে পারে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে, কুশিং সিনড্রোমে, অথবা হাইপোথাইরয়েডিজমে মেয়েরা মোটা হয়ে যেতে পারে। অথবা অনেক ক্ষেত্রে ওষুধ আছে, অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ বা জন্মবিরতিকরণ পিল, এগুলো খেলে মোটা হয়ে যেতে পারে। তো যাই হোক, মূলত অতিরিক্ত মেদের কারণে হার্ট ডিজিজ ইত্যাদি। প্রতিদিনের মতো আমাদের হাঁটতে হবে মিনিমাম কত? 25 থেকে 30 মিনিট টানা। আঁশযুক্ত খাবার খাইতে হবে। ওকে, রিফাইন খাবার বা প্যাকেট দ্রব্য এগুলো খাবার কম টম খাইতে হবে ইত্যাদি। লবণীয় খাবার টাবার তেমন কোনো কিছু নাই এটাতে। এখানে একটা আসো, জিআই হরমোন ব্যবহার, এটাকে বলা হচ্ছে ম্যাজিক বুলেট। জিআই হরমোন ব্যবহার, জিআই মানে হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন, এটা ব্যবহার করে মূলত মোটা কমানো হয়, মানে ক্ষুধাটাকে কমায় দেওয়া হয়, এটাকে বলা হয় ম্যাজিক বুলেট। সার্জারিকে বলা হচ্ছে ব্যারিয়াট্রিক সার্জারি। কি সার্জারি? ব্যারিয়াট্রিক সার্জারি। কিছু কিছু ডিজিজের নাম দিয়েছে, যেমন পেপটিক আলসার হয় মূলত কিসের কারণে? একটা ব্যাকটেরিয়ার কারণে, হেলিকোব্যাক্টার পাইলোরির কারণে। এছাড়াও যারা অনেক ঝাল বা মশলাজাত খাবার খায় তাদেরও হয়। পিত্তপাথরে মানে গল স্টোন, ওকে, গল স্টোন, ওকে। পিত্তে বেশি মাত্রায় কোলেস্ট্রল এবং বিলিরুবিন যদি থাকে তাহলে এটা হতে পারে। এটা মানুষের বেশি হয়। ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস মানেটা কি? সকালে দেখবে যে পাতলা পায়খানা বা ডায়রিয়া, রাত্রে দেখবে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন, এইটা একটা ঝামেলা আর কি, এটাতে সারে না, এই রোগটা এভাবে সারে না, মানে এটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হয় আর কি। লিভার সিরোসিস সবচেয়ে খারাপ জিনিস। লিভার সিরোসিস এটা হইলে মূলত আর বাঁচার মানে সুযোগ খুবই কম, এবং এটা হয় মূলত হেপাটাইটিস সি ভাইরাসের কারণে। HCV, লিভার সিরোসিসের দিকে চলে যায় HCV, ওকে, HCV। এরপরে জটিল লিভারের ডান পাশে ব্যথা, অ্যাপেন্ডিসাইটিস, প্রদাহকে অ্যাপেন্ডিক্স বলে। অ্যাপেন্ডিক্স বেশি হয় বাচ্চাদের, বুঝছো, 10 থেকে 30 বছর বয়সের বাচ্চাদের অ্যাপেন্ডিক্স বেশি হয়। পেট ফাঁপে, এটা কোনো রোগ নয়, যে হোক এই এটা গেল আর কি। এটাতে মোটামুটি আমাদের শেষের দিকে এগুলো কমপ্লিট, শেষের দিকে আমাদের এই দিক থেকে এটা কমপ্লিট, ওকে। বাট আমাদের কিছু দু একটা জিনিস সামনের দিকে পড়া আছে, আমি একটু সামনের দিকে তোমাদের একটু যাব। হরমোনও তো পড়ালাম,
এই যে এইখানে আমাদের কিছু জিনিস দেখানো রয়েছে আর কি। ওকে, ইন্ট্রিনসিক প্লেক্সাস, লালাক্ষরণ, প্রতিবর্ত ক্রিয়া, এই ক্রিয়া সেই ক্রিয়া, এইখানে একটু দরকার আর কি, বুঝছো? খেয়াল করো, গ্যাস্ট্রিক রসক্ষরণের 3টা পর্যায় রয়েছে আর কি, বুঝছো? একটা হচ্ছে স্নায়বিক পর্যায়, যার অপর নাম হচ্ছে মস্তিষ্ক দশা বা সেফালিক ফেজ। সেফালো মানে মস্তিষ্ক। গ্যাস্ট্রিক রসক্ষরণের 2য় পর্যায় মানে পাকস্থলী পর্যায় বা গ্যাস্ট্রিক পর্যায়, গ্যাস্ট্রিক মানে পাকস্থলী। আর 3 নাম্বারটাকে বলা হচ্ছে আন্ত্রিক পর্যায় বা ইন্টেস্টিনাল ফেজ। তাহলে গ্যাস্ট্রিক রস যে ক্ষরণ হবে, অনেক সময় ধরে রাখো যে ইলিশ মাছ রান্না হচ্ছে, পাশের রুম থেকে গন্ধ পেয়েই আমার মুখ রেডি, লালাক্ষরণ করা রেডি করে দিছে। আমি যখন ওই খাবারটা খাবো, ওই খাবারটা নেওয়ার সাথে সাথে আমার পাকস্থলী রেডি হইতেছে, না খাবার তো আসতেছে, রেডি হইতে হবে। আবার পাকস্থলীতে যখন খাবার যাবে তখন ক্ষুদ্রান্ত রেডি হইতেছে, না খাবার তো কিছুক্ষণ পরে আসবে। তাহলে 3টা ফেজ, গ্যাস্ট্রিক রসক্ষরণের 3টা ফেজ কি কি? একটা স্নায়বিক পর্যায়, যার অপর নাম মস্তিষ্ক দশা বা সেফালিক ফেজ, এই নামগুলো কিন্তু আসে। পাকস্থলী পর্যায় বা গ্যাস্ট্রিক ফেজ, পাকস্থলী মানে গ্যাস্ট্রিক। আর হচ্ছে আন্ত্রিক পর্যায় বা ইন্টেস্টিনাল ফেজ। মেইন জিনিস এখানে কত ঘন্টা লাগে আর কোন স্নায়ুটা লাগে। স্নায়বিক পর্যায়ে মূলত কাজ করে এখানে কোন স্নায়ু বলতো? ভেগাস স্নায়ু। কোন স্নায়ু? ভেগাস স্নায়ু। ওকে, এটা খাবারের ঘ্রাণ, স্বাদ, গন্ধ এই চিন্তা করলে মূলত কাজ করা শুরু করে দেয়। আর ভেগাস স্নায়ু তো আমাদের পাকস্থলীতে সাপ্লাই দেয়। এটা সময়কাল হইতেছে প্রায় 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা। ওই যে লেখা রয়েছে দেখো, স্নায়বিক পর্যায়ে 1 ঘন্টা। চলো পাকস্থলী পর্যায়। পাকস্থলী পর্যায়ে এখানে মূলত কাজ করে প্রায় 4 ঘন্টা, মানে পাকস্থলীতে যখন খাবার যায় তখন। এবং ওইখানে একটা প্লেক্সাস থাকে, যে প্লেক্সাসের নাম হইতেছে মেসনার প্লেক্সাস। কোন প্লেক্সাস বলতো? মেসনার প্লেক্সাস। আবারও বললাম, কোন প্লেক্সাস? মেসনার প্লেক্সাস। প্লেক্সাস মানে হইতেছে স্নায়ু জালক, স্নায়ু জালক। মেসনার প্লেক্সাস পাকস্থলী সাবমিউকোসে একটা স্নায়ু জালক থাকে। এবং এই পাকস্থলী পর্যায়ে চলে 4 ঘন্টা। আর আন্ত্রিক পর্যায়, আন্ত্রিক পর্যায় এখানে মূলত কোনো সময় দেওয়া নাই, বাট এখানে মূলত হরমোনের কিছু কাজ দেওয়া রয়েছে। এখানে মূলত কোন হরমোন? এখানে কোলেসিস্টোকাইনিন হরমোন এবং সিক্রেটিন হরমোন, এই হরমোনগুলোর মূলত কাজ টাজ করে আর কি এটাতে। ওকে, এই হইতেছে মূলত তোমাদেরকে একটু দেখানোর বিষয় ছিল আর কি এটাতে আমাকে। আর আর তেমন কিছু এই দিক থেকে তো আছে, এদিক লাগে না, এত কিছু লাগবে না, এই ছক এত মাথায় রাখো না আর কি সবকিছু। পরিপাকের ক্ষেত্রে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে ব্রাশ বর্ডার। এটা হচ্ছে বৃহদান্ত্রের ক্ষেত্রে বলা হয়েছে যে মূলত সবগুলো মিলে মাইক্রোভিলাই মিলে সংখ্যা থাকে প্রায় 50 লক্ষ মাইক্রোভিলাইয়ের মতো সংখ্যা থাকে। আর এই মাইক্রোভিলাই মিলে তারা একটা সারফেস তৈরি করে, যার নাম হচ্ছে 10 বর্গমিটার। 10 বর্গমিটার সারফেস এরিয়া তৈরি করে। ওকে, সক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ। আমি এখানে তোমাদের যে জায়গাটাতে আসবো সেটা হচ্ছে লিপিড বা চর্বি শোষণে, এই জায়গাটাতে আসো। টপিকটা হচ্ছে কোনটা? নিচে বিভিন্ন খাদ্য ধরনের মানে খাদ্যসার শোষণ প্রক্রিয়া, এই জায়গাটা বেশ কঠিন এবং গুরুত্বপূর্ণ। কয়েকটা জিনিস শুধু একটু মনে রাখো আর কি। দেখো, সেটা হচ্ছে মাইসেলি। কি বলছি? মাইসেলি। বলছি কাইলোমাইক্রন, আর একটা বলছি এক্সোসাইটোসিস, এক্সোসাইটোসিস। আর সবার শেষে বলছে কি বলতো? থাইরক্সিন, থাইরক্সিন। তাহলে বলো, লিপিড বা চর্বি শোষণে, লিপিড বা চর্বি শোষণে কোন হরমোন কাজ করতেছে? থাইরক্সিন হরমোন। কোন হরমোন? থাইরক্সিন হরমোন। এবং দেখো, থাইরয়েড গ্রন্থিক্ষরিত থাইরক্সিন হরমোন আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে। কোন শোষণ? আমিষ শোষণ। বাট এখানে হবে মূলত লিপিড বা চর্বি শোষণ। লিপিড বা কোন শোষণ হবে? চর্বি শোষণ। পড়তেছি মূলত চর্বি, এখানে আমিষ হবে না, হবে চর্বি শোষণ। আসো এখানে দেখো, মাইসেলি কি কি বলছে? বড় বড় ফ্যাটি অ্যাসিড কণা এবং মনোগ্লিসারাইড সহযোগে যে পিত্ত লবণ থাকে, এই পিত্ত লবণ মিলে যে একটা দলার মতো গঠন করে, তার নাম মাইসেলি। তাহলে বলো তো মাইসেলি কি? বড় বড় ফ্যাটি অ্যাসিড কণা, মনোগ্লিসারাইড প্লাস পিত্ত লবণ। পিত্ত লবণ মানে সোডিয়াম গ্লাইকোকোলেট বা সোডিয়াম টরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোকোলেট বা পটাশিয়াম টরোকোলেট, এগুলান মিলে যে একটা অবস্থা তৈরি করে, তার নাম মাইসেলি। তার নাম কি? মাইসেলি। এই মাইসেলি পরবর্তীতে ট্রাইগ্লিসারাইডে পরিণত হতে পারে। পরবর্তীতে দেখো, এরা মূলত একটা অংশে পরিণত হয় যার নাম কাইলোমাইক্রন। কি নাম? কাইলোমাইক্রন, কাইলোমাইক্রন। এত কিছু এখানে মাথায় রাখো না আর কি, শুধু মনে রাখো মাইসেলি রয়েছে, কাইলোমাইক্রন রয়েছে। আর কাইলোমাইক্রনটা কোষ থেকে বের হয়ে যাবে একটা প্রক্রিয়ায়, সে প্রক্রিয়ার নাম হইতেছে এক্সোসাইটোসিস। এক্সো মানে বাইরে, সাইটো মানে কোষ, সিস মানে প্রক্রিয়া, মানে কোষের বাইরে যাওয়ার প্রক্রিয়া। তাহলে বলো, কাইলোমাইক্রন কোষ থেকে যে বের হয়ে যাবে সে প্রক্রিয়ার নাম কি? এক্সোসাইটোসিস। আর মাইসেলি কি জিনিস? মাইসেলিটা হইতেছে এই যে বড় বড় ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড এবং পিত্ত লবণ সহযোগে যে একটা দলা তৈরি করে, তার নাম মাইসেলি। তার নাম কি? মাইসেলি। এটা বেশ একটা গুরুত্বপূর্ণ একটু তোমাদের একটা জিনিস আর কি। ওকে, চলো। আমি জানি অনেকে বিরক্ত হয়ে গেছে হয়তো আজকে ক্লাস করতে করতে। নিচের কোন বিএমআই অতিরিক্ত ওজন নির্দেশ করে?
স্থূলতা না, কিন্তু অতিরিক্ত 25 থেকে 29.99 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার। রাইট অ্যান্সার হবে কোনটা বলো? রাইট অ্যান্সার হবে খ। রাইট অ্যান্সার হবে কোনটা? খ। এরপরের দিকে একটু চলে যাই, চলো। আর তো নাই, শেষ। কি বলা রয়েছে? সদাচার ও উত্তম চরিত্রের চেয়ে ভারী কিছু কিয়ামতের দিনে আমলনামায় থাকবে না। তিরমিজি 2002। তো আজকের এই যে ক্লাসটা যারা যারা তোমরা করলা বা যারা যারা তোমরা পরবর্তীতে রেকর্ডের ক্লাসটা দেখে নেবে, আমি চেষ্টা করেছি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করার এবং পুরা বইয়ের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো সেই টপিকগুলো তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার। আশা রাখি, আস্থা রাখো, বিশ্বাস রাখো, পরিশ্রম করে যাও। এই ঈদটা হয়তো তোমার জন্য অনেক বড় স্যাক্রিফাইসের একটা ঈদ, কিন্তু এই স্যাক্রিফাইসটা তুমি করো, ইনশাল্লাহ সামনের যে ঈদটা থাকবে না, এই কুরবানির ঈদ বা তারপরের ঈদ, এই ঈদগুলো তোমাকে দেখবা কোনো একটা ক্যাম্পাসে তুমি কাটাচ্ছ আর কি। দেখবা সামনের রোজার ঈদ তোমার কোনো একটা ক্যাম্পাসে সেহরি অথবা সব বন্ধু বান্ধবদেরকে মিলে একসাথে কোনো একটা ক্যাম্পাসের সবুজ মাঠে বসে তোমরা ইফতার করছো। এই স্বপ্নটা দেখো, স্বপ্নটা জিয়ে রাখো। এই ঈদটা না হয় একটু স্যাক্রিফাইস করো, ইনশাল্লাহ তোমাদের দ্বারা তো হবেই, পারতেই হবে যে তোমাকে। আর আজকের ক্লাসটা মূলত আর বেশিক্ষণ আর কিছু বলা নেই তোমাদেরকে। নেক্সট ক্লাস আবারও দেখা হবে। আর তোমরা একটু কাইন্ডলি জানিও আর কি সবকিছু ক্লাসের কেমন হচ্ছে তোমাদের, কেমন লাগছে তোমাদের।